আসসালামু আলাইকুম। পড়ছি নিবেদিতা কাহন। লিখেছেন মেহরুমা নূর। পর্ব ২৭। হলুদের ফাংশন প্রায় শেষের দিকে। বরপক্ষ থেকে লোক এসে হলুদ দেওয়াও প্রায় শেষ। সবাই আনন্দ উল্লাসের মাধ্যমেই অনুষ্ঠান উপভোগ করেছে। হলুদের সাথে সাথে নাচ গানও হচ্ছে ফাটাফাটি। সবাই নাচছে, শুধু বেচারি আদ্রিতা নাচতে পারছে না পায়ের জন্য। বসে থেকেই হাত নাড়িয়ে যা একটু একটু করতে পারছে। উঠতে চাইলেও নিবিড়ের অগ্নি চোখের চাহনির সামনে আর ওঠার সাহস পাচ্ছে না সে। কিছুক্ষণ গাল ফুলিয়ে ভেঙচি কেটে আবার বসে পড়ছে। লোকটার হঠাৎ হঠাৎ পরিবর্তন তাকে কনফিউজড করে দেয়। এই জোয়ার এই ভাটা। তখন তো কত ভালো মানুষ লাগছিল, হঠাৎ করে কোন ইঁদুর কাটলো কে জানে। মুখটা কেমন ডিপ জলের কোপা শামসুর মতো বানিয়ে রেখেছে, যেন কুড়াল নিয়ে এক্ষুনি কোপানো শুরু করে দিবে। কত সুন্দর অনুষ্ঠান, একটু নাচলেও তো পারে। নিজে তো নাচবে না, আবার আমাকেও নাচতে দিবে না। শুধু দেখতেই হিরো, কাজকর্ম পুরাই মিশা সওদাগর। তাও কত ভক্ত তার। বরপক্ষের মেয়েগুলো যেন পারলে তার কোলে উঠে পড়ে, মাছের মতো ওনার আশেপাশে ঘুরঘুর করছে। কি দিনকাল এসে গেল, মেয়েদের রুচি বলতে কিচ্ছু নেই। শেষমেশ কিনা এই দৈত্য দানবের উপর গ্রাস খাচ্ছে। আদ্রিতার ভীষণ বিরক্ত লাগছে হঠাৎ। এখানে আর থাকতেই ইচ্ছে করছে না। উঠে যেতে চাইলে তখনই জোভান এসে উপস্থিত হলো সেখানে। তাকে দেখে আদ্রিতার বিরক্তি যেন আরো বেড়ে গেল অকারণেই। জোভান মাত্রাতিরিক্ত হাসি হাসি মুখ করে বলল, কি হলো আরে, তুমি নাচছো না কেন? এমন অনুষ্ঠানে তোমাকে চুপচাপ বসে থাকা মানায় না। চলো আমরা একসাথে ডান্স করি। আদ্রিতা জোরপূর্বক হেসে বলল, আসলে ভাইয়া, আমার পায়ে আঘাত পেয়েছি তো, তাই নাচতে পারবেন না। আপনি নাচুন না গিয়ে, ওই যে দেখুন সানভি নাচছে, ওর সাথে নাচুন। সানভি, সানভি। জোভানকে বলার সুযোগ না দিয়ে সানভিকে ডাকা শুরু করে দিল আদ্রিতা। সানভি আদ্রিতার কাছে আসতেই আদ্রিতা বলে উঠল, সানভি, জোভান ভাইয়া না তোর সাথে নাচতে চাইছে, নিয়ে যা না ওনাকে। তোর মতো সুন্দরী মেয়ের সাথে নাচলে উনি খুশি হবেন। দেখ, বেচারা নাচার জন্য উতলা হয়ে গেছে। অনেক জোরে নাচ পেয়েছে তার, যে কোনো সময় বেরিয়ে যাবে। সানভি মনে মনে খুশি হলো। সে হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলুন বিআই সাহেব। জোভান বেচারা আবারও থতমত খেয়ে গেল। সে কিছু বলারও যেন সুযোগ পেল না। সানভি এক প্রকার টেনেই নিয়ে গেল জোভানকে। বেচারা জোভান বারবার শুধু ধোকাই খাচ্ছে। পেতে চায় রসমালাই আর পায় শুধু মাসকালাই। আদিতা দেখলো বরপক্ষের মেয়েগুলো এখনো নিবিড়কে ঘিরেই আছে। যদিও নিবিড় ভাইয়া মুখ দেখে মনে হচ্ছে সে এসবে বেশ একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। কেমন অস্বস্তি তার চেহারায় বিদ্যমান। বোঝাই যাচ্ছে সে আত্মীয়তা রক্ষার্থে ভদ্রতার খাতিরে অনিচ্ছুকভাবে মেয়েগুলোর সাথে কথা বলে তাদের এড়িয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু বেশরম মেয়েগুলো তাও তার গলায় ঝুলে পড়ছে। তবু আদ্রিতার মেজাজ কেমন রুষ্ট হয়ে যাচ্ছে। ইরিটেশন হচ্ছে তার, অভিমান হচ্ছে অযথাই। আদ্রিতা উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে এক পা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে স্টেজের সামনে থেকে সরে গিয়ে বাসায় যেতে নিলে হঠাৎ বেখিয়ালিতে ঘাসের মাঝে থাকা একটা পাথরের সাথে পায়ে কুতা লাগলো আদ্রিতার। ক্ষত পায়ে আবারও একটু আঘাত পেয়ে ব্যথায় চাপা আর্তনাদ করে উঠল সে। চোখে পানি চলে এলো ব্যথায়। পাশের গাছে হাত ঠেকিয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইল নিজের ব্যথা প্রশমিত করার জন্য। হঠাৎ নিজেকে শূন্য অনুভব করলো আদ্রিতা। চমকে চোখ খুলে তাকাতেই নিজেকে নিবিড়ের কোলে পেল সে। বিস্মিত হলো কিছুক্ষণের জন্য। কিছু বলার সুযোগ না দিয়েই নিবিড় আদ্রিতাকে কোলে নিয়ে সোজা হাঁটা শুরু করলো। আদ্রিতা খেয়াল করলো নিবিড়ের মুখমণ্ডল কেমন শক্ত করে আছে। ওনার আবার কি হলো? আদ্রিতা আশেপাশে তাকিয়ে দেখলো কেউ ওদের এভাবে দেখছে কিনা। এদিকটায় লোকজন নেই তেমন, সবাই স্টেজের ওখানে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এই অবস্থায় কেউ দেখে ফেললে নানান কথা বলবে, বিশেষ করে গ্রামের লোকজন দেখলে। এই লোকের কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? নিবিড় আদ্রিতাকে নিয়ে এসে বাগানের এক বেঞ্চে বসিয়ে দিল। এটা স্টেজের অপর পাশে, এদিকে লোকজন তেমন নেই। আদ্রিতাকে বসিয়ে দিয়ে তার সামনে নিচে হাঁটু গেড়ে বসলো নিবিড়। হাত বাড়িয়ে আদ্রিতার ব্যথা পাওয়া পাটা সামনে আনলো। পায়ের জুতো খুলতেই ব্যথায় আবারও হালকা আর্তনাদ করে উঠল আদ্রিতা। চোখের পানি আবারও গাল বেয়ে পড়ল। গুতা লেগে আদ্রিতার পায়ের আঙ্গুলের মাথা লাল হয়ে গেছে। নিবিড় ক্রুদ্ধ নজরে তাকালো আদ্রিতার পানে। চোয়াল শক্ত করে বলল, এখন কাঁদছিস কেন? আমার কথা না শোনার তো পণ করে নিয়েছিস, তাই না? তোকে বলেছিলাম না একা একা কোনো দিকে যাবি না। হাঁটার সময় চোখ খুলে পকেটে রেখে দিস। বলতি একটা, একই জায়গায় বারবার চোট লাগানোর মহৎ গুণ তোর মাঝে আসে শুধু। আদ্রিতার এমনিতেই ব্যথা লেগেছে, তার উপর নিবিড়ের কথায় যেন তার অভিমান হলো ভীষণ। আদ্রিতা নিবিড়ের হাতের উপর থেকে নিজের পা সরিয়ে নিয়ে অভিমানের সুরে বলল, ঠিক আছে, আমার দোষে আমি ব্যথা পেয়েছি, ভুগবো আমি। আপনাকে এত পেরেশান হতে হবে না। আপনার মূল্যবান সময় অযথা খরচ করার দরকার নেই। আপনার তো অনেক কাজ, মেহমানরা আপনাকে না পেলে নারাজ হয়ে যাবে। যান সেখানে যান, আমারটা আমি দেখে নিব। বলেই আদ্রিতা উঠে যেতে নিল।
অভিমানের বশে ধপ করে ক্ষত পাটা নিচে রাখতেই আবারও ব্যথা পেল সে। তবুও মালুম না করে এগোতে নিলেই পেছন থেকে হাতে টান পড়ল। নিবিড় আদ্রিতার হাত ধরে হ্যাচকা টান দিল। আদ্রিতা হুমড়ি খেয়ে পড়ল নিবিড়ের কোলের মাঝে। পড়ে যাওয়ার ভয়ে নিবিড়ের কাঁধ চেপে ধরল সে। নাক গিয়ে ঠেকল নিবিড়ের বুকে। নিঃশ্বাসে পেল সেই পরিচিত মোহময় ঘ্রাণ। নিবিড় হাতের আঙ্গুল দিয়ে আদ্রিতার চোয়াল শক্ত করে চেপে ধরে মুখ উপরে তুলল। দাঁতে দাঁত কিরমির করে বলল, সাহস অনেক বেশিই বেড়ে যাচ্ছে তোর আজকাল। আমাকে ওভারটেক করে যাওয়ার সাহস কি করে হয় তোর? আমার জন্য কোনটা জরুরি সেটা এখন তোর মতো বলদির কাছ থেকে জানতে হবে আমার? আদ্রিতা কিছু বলল না। অভিমানে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। নিবিড়ের কোল থেকে সরে যেতে চাইল, কিন্তু নিবিড়ের শক্ত বাঁধনের জোরে তা পারল না সে। অগত্যা মুখ অন্যদিকে রেখে নাক টেনে ফোপাতে লাগলো আর নিজেকে ছাড়ানোর জন্য মোচড়া মুচড়ি করতে লাগলো। নিবিড় এবার চোয়াল ছেড়ে আলতো করে আদ্রিতার গালে হাত রেখে তার মুখটা নিজের দিকে ঘুরালো। নরম সুরে বলল, তো অভিমান কোথায় পাস তুই? ফ্যাক্টরি দিয়েছিস নাকি অভিমানের? নির্ঘাত চায়না মাল দিয়ে তৈরি করেছিস ফ্যাক্টরি, তাই তো কথায় কথায় বিগড়ে যায়। আদ্রিতা অভিমানী সুরে বলল, আমার কোনো অভিমান নেই। আর কেন করবো অভিমান? আপনি ওই মেয়েগুলোর সাথে যা খুশি তাই করুন। দরকার হলে তাদের কোলে নিয়ে ঘুরে বেড়ান। তাতে আমার কি? আমি কেন সেটা নিয়ে জেলাস হতে যাব? নিবিড় বাঁকা হেসে বলল, আমি তো কোনো মেয়ের কথা বলিই নি। থতমত খেয়ে গেল আদ্রিতা। কি বলতে কি বলে ফেললাম? ঠিকই বলেন উনি, আমি আসলেই একটা বলদি। নিবিড় আদ্রিতার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, পোড়া পোড়া গন্ধ কেন রে? চলে নাকি? তনু মনে আবারও আলোড়ন ছড়ালো আদ্রিতার। নিবিড়ের এমন ফিসফিসানির সুরে শিহরিত কম্পনে চোখ মুদে নিল সে। পায়ের যন্ত্রণার পরিবর্তে এবার হৃৎপিণ্ডে যন্ত্রণা শুরু হলো। সেই যন্ত্রণা থেকে বাঁচতে আদ্রিতা কম্পিত স্বরে বলে উঠল, ছাড়ুন, কেউ দেখলে খারাপ ভাববে। নিবিড় আদ্রিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সো আই কেয়ার এ ডাম। তুই এখানে বস, আমি আসছি এখনই। আদ্রিতাকে বেঞ্চে বসিয়ে দিয়ে নিবিড় উঠে গেল। কিছুক্ষণ পরই হাতে একটা দইয়ের বোল নিয়ে ফিরে এলো সে। আদ্রিতার সামনে বসে চামচে দই নিয়ে আদ্রিতার মুখের সামনে ধরে বলল, নে মুখ খোল। খাবারের নামে যে ইয়ার্কি করেছিস তা জানা আছে আমার। আজ ব্যস্ত ছিলাম তাই তোর ফাঁকিবাজি ধরতে পারিনি। এখন এটা খেয়ে নে ফটাফট। আদ্রিতা করুণ সুরে বলল, আমার খেতে ইচ্ছে করছে না সত্যি। আজ আমি একটুও ফাঁকিবাজি করিনি। অনেক খাবার খেয়েছি, পেট ভরে আছে। তোর সত্যি তোর কাছেই রাখ, না হলে রোদে শুকিয়ে আমসত্ব বানিয়ে ফেল। তোর এই বাসি পচা সত্যি আমাকে দেখাতে আসিস না, খবরদার। এখন কথা না বাড়িয়ে এটা খেয়ে নে, না হলে তোকেই কেটে দুই ভাগ করে রোদে শুকিয়ে অরিসত্ব বানিয়ে রাখবো। অসহায় আদ্রিতা জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায় মুখ করে দই মুখে নিল। তার দৈত্য দানবটা তাকে পুরোটুকু খাইয়েই দম নিল। আদ্রিতার জান শেষ। এই লোকটার টর্চারে একদিন পটল তোলা পাক্কা হয়ে যাবে তার। কোনদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে পরলোকে আবিষ্কার করতে পাওয়া যাবে। তবুও যেন এই অসহ্য লোকটাকে ঘিরেই আদ্রিতার সকল অনুভূতির আয়োজন। এই যে কিছুক্ষণ আগেও যে মন খারাপটা ছিল, এখন তা আর নেই। ওর সম্মুখে বসা সুদর্শন পুরুষটা, তার শুভ্র মুখটাতেই যেন এক সমুদ্র প্রশান্তি। তার চোখের তারায় যখন আদ্রিতা নিজের স্বচ্ছ প্রতিচ্ছবি দেখে, তখন পৃথিবীর রঙিন, তার সুবাস নিঃশ্বাসে দেয় শীতলতা। তার আবহে সব সুন্দর। আবার এই মানবটাই আদ্রিতার সকল বিষণ্ণতা, অভিমান আর পীড়ারও কারণ। সকল রকম অনুভূতি যেন শুধু তাকে ঘিরেই। আদ্রিতার সকল অনুভূতিগুলো যেন অকপটে বলছে, হে মানব, আমি একমাত্র তোমার নামেই ঘোষিত। আমাতে আর কোনো কিছু আশ্রয় পায় না। সবাই মজা করছে, শুধু তাসান বেচারা পারছে না। অনুষ্ঠান শেষ হতে চলল, অথচ সে একটা মাছও তার বড়শিতে আটকাতে পারল না। তাসানের এমন ঝুলিয়ে রাখা মুখ দেখে ফয়সাল বলে উঠল, কি হয়েছে ভাইয়া? মুখটা এমন চুনোপুটির মতো বানিয়ে রেখেছ কেন? তাসান আফসোসের সুরে বলে উঠল, তো কি করব? আরে দেওস না, চারিদিকে কত বাহারি ফুলের মেলা, অথচ আমার পিরিতের ফুলদানি তো খালি থেকে গেল। একটা ফুলও পড়লো না তাকে। তুই ক ফয়সাল, কি কমতি আছে আমার মাঝে? আমার মতো হট আইটেমকে একবার দেখলেই তো মাইয়াগো তিনবার করে প্রেমে চিৎপটাং হয়ে পড়ে যাওয়া অনিবার্য। রবিবাবু এরই মধ্যে তার নারী সেবার সেঞ্চুরি কমপ্লিট করে ফেলেছে, আর আমি তার এত বড় শিষ্য হয়েও এখনো পর্যন্ত খাতাই খুলতে পারলাম না। এই দুঃখে আমার হলুদ খেয়ে মরে যেতে মন চাইছে। ফয়সাল হেসে দিয়ে বলল, আরে চিন্তা করো না ভাইয়া, মনোবল রাখো। তোমারও আজকে বনি হয়েই যাবে দেখো। অপরাহ্ন পাশ থেকে বলে উঠল, বাদ দে পাগলা, তোর দ্বারা হবে না। গ্রামের মেয়েদের তোর মতো বাদরের চামচিকা হওয়ার শখ নেই। কি? এত ইনসালাত? এখন তো ইগোর ব্যাপার হয়ে গেল। অ্যান্ড মাই ইগো অ্যাজ ভেরি ইগোয়েস্টিক। তুই দেখ খালি,
আইস খালি ওয়ার্ম আপ না, আসল খেলা হবে, খেলা। আজকে তোকে দেখিয়েই ছাড়বো এই তাসান দ্য গ্রেট কি চিজ। নিজের মহত্ব প্রমাণ করতে তাসান বদ্ধপরিকর হয়ে মাঠে নেমে পড়ল। আশেপাশে সার্চ লাইট মেরে খুঁজতে লাগলো কাকে টোপে ফেলা যায়। অতপর সে পেয়েই গেল কাউকে। ওদের থেকে কিছুটা দূরে একটা মেয়ে এক মধ্যবয়স্ক লোকের সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটা গ্রামের হবে, দেখে বোঝা যাচ্ছে অনেক সহজ সরল আর ভীতু মেয়েটা। কারণ মধ্যবয়স্ক লোকটার সামনে কেমন যেন ভয়ে ভয়ে জমে যাওয়ার মতো মাথা নত করে দাঁড়িয়ে আছে। আর মধ্যবয়স্ক লোকটা যেন নিজের ওজনের চাইতেও 4 গুণ বেশি দাম্ভিক ভাব করে আছে, যেন গ্রামের জমিদার সাহেব উনি। লোকটা মেয়েটাকে কথায় কথায় ধমক দিচ্ছে, এটা খেও না, ওটা করো না, ওখানে যেও না, মাথায় কাপড় টানো, এসব আরও অনেক কিছু বলে মেয়েটাকে শুধু ধমকাচ্ছে। আর মেয়েটা মাথা নত করে ভীত হয়ে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে শুধু। তা দেখে তাসান বিশ্বজয়ের হাসি দিয়ে ফয়সালের উদ্দেশ্যে বলল, মাইয়াডারে চিনিস নাকি? ফয়সাল ভালো করে লক্ষ্য করে বলল, না তো ভাইয়া, তবে লোকটাকে চিনি, ফাইজা আপুর বরের ফুফাতো বোন জামাই। মেয়েটা বোধহয় ওনার বন্টন হবে। তাসান বাঁকা হেসে বলল, কাজ হয়ে গেছে ফয়সাল, আজ তো বনি হয়েই গেল। এমন গ্রামের সহজ সরল মেয়েই তো আমার চাই। এরা একেবারেই সহজ হয়, এদের যা বোঝানো যায় তাই বোঝে, একেবারে কাদামাটি, যেমন চাইব তেমনিই হইব। আমার মতো একটা পরদেশি বাবু পাইলে আর কি লাগে, আমারে পাইয়া খুশিতে গান গাইব, ইক পরদেশি মেরা দিল লাগায়া, যাতে যাতে মিঠা মিঠা দর্দ দে গায়া। তোরা দাঁড়া, আমি তাকে মিঠা দরদ দিয়ে আসি। কিন্তু ভাইয়া, লোকটা যে বদমেজাজি মনে হচ্ছে, সে থাকতে ওই মেয়ের ধারের কাছেও যেতে পারবে না। আরে এসব কোনো ব্যাপারই না, রবি বাবার শিষ্য আমি। এসব সি গ্রেড ভিলেনদের কিভাবে বসে আনতে হয় তা ভালো করেই জানা আছে আমার। তোরা খালি দেখ কেমন ক্যালমা দেখাবো যে ওই লোক নিজের মেয়েটাকে আমার কাছে হস্তান্তর করে দেবে। খালি দেখে যা তাসানের কামাল। তাসান রবির সামনে গিয়ে বলল, জয় রবি বাবার জয়। রবি বাবা, তোমার শিষ্যকে আশীর্বাদ দাও, সে যেন এই মিশনে সফল হয়ে ফিরে। রবি ঋষিমণিদের মতো হাত উঁচু করে বলল, যাও বৎস যাও, জয়ী হও। তাসান যোদ্ধার মতো প্রস্তুত হয়ে তার কাজে নেমে পড়ল। সোজা হেঁটে গিয়ে মেয়েটা আর তার সাথে থাকা লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। কেমন যেন অদ্ভুত মুখ করে লোকটার দিকে চোখ গেড়ে তাকিয়ে রইল তাসান। লোকটা তখনও মেয়েটাকে বকাবাধ্য করতে ব্যস্ত। হঠাৎ তাসানকে সামনে দেখে লোকটা ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি হয়েছে, এ বহিরা তাহাই আছে কেন? তাসান কিছু না বলে সেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন লোকটার মাঝে কোনো রকেট সায়েন্স আবিষ্কার করছে সে। তাসানের এভাবে তাকিয়ে থাকা দেখে লোকটা আবারও বলে উঠল, কে রে ভাই আপনি, কি সমস্যা, কিছু কইবার চান? তাসান এ পর্যায়ে হঠাৎ 2 হাতে লোকটার 2 বাহু চেপে ধরে অবধ ভঙ্গিতে বলল, মদনা ভাই। লোকটা থতমত খেয়ে গেল, বলল, কি, কেটো মদনা ভাই? কে মানে? আপনিই মদনা ভাই, সেই ব্যাঙের মতো চোখ, সেই গন্ডারের মতো নাক, জলহস্তির মতো পেট, গরুর লেজের মতো চুল, ক্যাঙ্গারুর মতো কান, একদম হুবহু মদনা ভাই, আমার মদনা ভাই। তাসান লোকটাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হওয়ার ভঙ্গিতে বলল, কোথায় চলে গিয়েছিলেন মদনা ভাই? কত খুঁজেছি আমি আপনাকে। সেই যে অমাবস্যার রাতে বদনা হাতি নিয়ে জঙ্গলে মঙ্গল করতে গেলেন, আর ফিরে এলেন না। একবারও কি এই ছোট ভাইটার কথা মনে পড়ল না? আপনাকে ছাড়া এই জীবন অনর্থক। যেমন সর্দি বিনা নাক, গন্ধ বিনা পাদ, আর চুলকানি বিনা অ্যালার্জি, তেমনি আপনাকে বিনা বেচারা আমি। লোকটার পিছনে রাখা টেবিলে রাখা পানির গ্লাস থেকে আঙ্গুলে করে পানি নিয়ে নিজের চোখে নিয়ে অশ্রু বানালো তাসান। ভাবটা এমন যেন সিনেমার মতো ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে সে। তাসানের এমন আচরণ দেখে লোকটারও যেন মুখমণ্ডলের ভাব পরিবর্তন হলো। মায়া হলো বোধহয় তাসানের উপর। গলে যাওয়া গলায় সে নরম সুরে বলল, আহারে, দেহস নে কি কষ্ট গেটা তোর। তুমি কাইন্দে না ভাই, আমি তোমার মদনা ভাই না, কিন্তু তুমি চালি আমাক তোমার ভাই মনে করবার পারো। আমি তোমার বড় ভাইয়ের মতোই তো। আপনি কত ভালো মানুষ ভাইয়া, আজকাল আপনার মতো ভালো মানুষ পাওয়াই দেয়। আমি আপনার ছোট ভাই, এখন থেকে আপনার যা কিছু দরকার হবে আপনি আমাকে বলবেন। ছোট ভাইকে ভরসা করেন, আমি আপনার দেওয়া কাজ নিজের জান দিয়ে হলেও পালন করব। আপনি কিছু খেয়েছেন? চলুন আমি আপনাকে ভালো করে খেতে দেই। না না, তার দরকার হইব না, আমি খাসি। তা বললে হয়? আরে আপনি আমার ভাই, আপনাকে তো ভিআইপি ট্রিট দিতে হবে। আসেন আমার সাথে। তাসান এক প্রকার লোকটাকে জোর করে খাবার টেবিলে এনে বসিয়ে দিল। তার সামনে হরেক রকমের খাবারের মেলা লাগিয়ে দিল। লোকটাও যেন নিজেকে কোনো রাজা মহারাজার মতো ফিল করতে লাগলো।
মুখে নানা করলেও ঠিকই খাওয়া শুরু করলো। তাসান তখন মেয়েটাকে দেখিয়ে বলল, ভাই, উনি কে? উনাকেও খেতে দিব? ও আমার বোন, তাসলিমা। ও এখন খাইব না। আসলে ভালো হয়েছে তোমাক পাসি। তাসলিমাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম। ও এল্লা বোকাশোকা বুঝেল্লা, ভালো মন্দ কিছু বুঝেন না। এখন এনে কত এজলা পোলাপাইন ঘুরতেছে, এর মধ্যে ও একাসারি কে বহিরা কও তো। আরে, এইটুকু ব্যাপার, আপনি একদম চিন্তা করবেন না। আপনার এই ছোট্ট ভাই কবে কাজে আসবে? আপনি নিশ্চিন্তে আরামে খান। আমি আপনার বোনের দেখাশোনা করছি। আমি তার সব কিছু দেখাশোনা করব, একেবারে পরোক্ষভাবে। তুমি তো আমার চিন্তা দূর করলা ভাই। আপনি বসে খান, আমি ওনাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছি। আচ্ছা। ব্যাস, হয়ে গেল। বাঁকা হাসলো তাসান। তার কাজ হয়ে গেছে। সে জানতো এসব বদমেজাজের লোকদের মগজ খালি থাকে একেবারে। একটু ইমোশনাল ফোড়ন দিলেই কাজ হয়ে যায়। তাসান মেয়েটাকে নিয়ে অন্যদিকে চলে এলো। এবার মেয়েটাকে পটানোর জন্য বলল, আমি কিন্তু এসব আপনার জন্যই করেছি। আপনাকে কখন থেকে দেখছিলাম ওনার কাছে শুধু বকা খাচ্ছিলেন। আমার খুব খারাপ লাগছিল। আপনার মতো এত সুন্দর একটা মেয়েকে এভাবে ভয়ে ভয়ে থাকতে দেখে আমার কলিজায় গ্যাস্ট্রিক জমে যাচ্ছিল। তাই তো ওনার হাত থেকে আপনাকে মুক্ত করলাম। এখন আপনি যা খুশি করতে পারেন। তাসলিমা লাজুক ভঙ্গিতে বলল, আপনি কত ভালো। মেলা ধন্যবাদ আপনাক। তাসানের মনে লাড্ডু ফুটছে। তার নিশানা একেবারে সঠিক জায়গায় গেঁথেছে। হায়, গ্রামের মেয়েরা কত সরল। এখন তাসান যা বলবে তাই মানবে মেয়েটা। এই ভেবে তাসান বলে উঠল, ধন্যবাদের কি আছে? তোমার মতো সুন্দরী মেয়েদের মুখে হাসি ফোটাতে পারা আমার 14 গোষ্ঠীর সৌভাগ্যের ব্যাপার। তোমাকে দেখেই না আমার বুকে আগডুম বাগডুম করছে। মন চাচ্ছে আজই বিয়া বাসর সব সেরে কালই মা বাবাকে দাদা দাদি বানিয়ে দিই। তাসানের কথায় মেয়েটি লাজুকলতা হয়ে একেবারে নুইয়ে পড়া ভঙ্গিতে বলল, কি বলেন? এমন হয় নাকি? আরে হয় হয়। ওয়েন তাসান ইজ হিয়ার, দেন এভরিথিং ইজ পসিবল। চলো, তোমাকে ডেমো দেখাচ্ছি এখনই। তাসান মেয়েটিকে সাথে নিয়ে কাচারি ঘরের দিকে যেতে লাগলো। মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। আজ তো খেলা জমবে বেশ। গ্রামের মোকাশোকা মেয়েদের পটানো কত সহজ। তাসান যেতে অপরাহ্ন, ফয়সাল আরও যেসব গ্রামের কাজিন ভাইগুলো দাঁড়িয়েছিল সেগুলোকে চোখের ইশারায় বলল সে চ্যালেঞ্জ জিতে গেছে। এখন আসল গেম খেলতে যাচ্ছে। অপরাহ্ন বলে উঠল, শালা, কেল্লাফতে করেই দিল নাকি? চল তো দেখি সে কি করে। অপরাহ্ন আর বাকি ছেলেগুলো তাসানের পিছু নিল। ওরা দেখলো তাসান মেয়েটিকে নিয়ে কাচারি ঘরে ঢুকলো। ওরাও গিয়ে কাচারি ঘরের দরজার কাছে গিয়ে কান পাতলো ভেতরের অবস্থা জানার জন্য। কিছুক্ষণ পরই ভেতর থেকে তাসানের আ করে আওয়াজ শোনা গেল। এরপর কেমন গোগানেরও আওয়াজ এলো। অপরাহ্ন দুষ্টু হেসে উঠল। আরে বাস, হারামি তো সত্যি সত্যিই খেলা শুরু করে দিয়েছে। এই ফয়সাল, কান চেপে ধর। এসব শুনিস না, তোর বয়স হয়নি। আমি 18 হয়ে গেছি ভাই। এসব শোনা কেন? করারও লাইসেন্স পেয়ে গেছি। ছি ছি, কি বলিস এসব? আর তাসানটাও কেমন বেশরম। এমন করে কেউ আজ করে? সারা গ্রামবাসীকে শোনাতে চায় নাকি? গ্রামের মেয়েরাও এত ফাস্ট হয়ে গেছে জানা ছিল না। প্রথম দেখাতেই সোজা ফাইনাল ধাপে চলে গেছে। মানতেই হবে গ্রাম উন্নত হয়েছে অনেক। বাকি ছেলেগুলো হাসতে লাগলো আর ভেতর থেকে গোঙানের আওয়াজ এসেই চলেছে। হঠাৎ তাহসানের কণ্ঠ শোনা গেল। সে চিল্লিয়ে বলল, অপু, ফয়সাল, বাচ্চা আমারে। এবার ওদের সন্দেহ হলো। দরজা খুলে ভেতরে ঢুকে চাঁদ দেখলো, তাতে চোখ চড়ক গাছ। ভেতরে তাসান হাত পা আর মুখ বাঁধা অবস্থায় নিচে মাটিতে পড়ে মোচড়ামুচড়ি করছে। ওরা দ্রুত গিয়ে তাসানের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, কিরে, তোর এই অবস্থা হলো কি করে? তাসান জানালো। তখন তাসান ভেতরে এসে মেয়েটির কাছে যেতে নিলেই মেয়েটি ওর মেইন পয়েন্ট বরাবর হাঁটু দিয়ে সচরে এক গুঁতা মেরে দেয়। তাতেই বেচারা আর্তনাদ করে নিচে পড়ে যায়। তারপর মেয়েটা তাসানের হাত পা আর মুখ বেঁধে দেয়। তাসানের কাছে টাকা পয়সা, ঘড়ি, মোবাইল যা যা ছিল সব ছিনিয়ে নেয়। মেয়েটা তাকে বলে, তোরা শহরের মদ্দাগুলো কি ভাবিস? গ্রামের মেয়েরা সহজ সরল, যা খুশি তাই করতে পারবো, তাই না? এত সহজেই পটাতে পারবি? সেই দিন বাগে খাইছে। এসেছিলাম তো অন্যকে লুটতে, কিন্তু তুই নিজেই যখন লুটতে এসেছিস তখন আমি কি করতে পারি? এই বলে মেয়েটি ওর সব কিছু লুটে নিয়ে জানালা দিয়ে পালিয়ে গেছে। ঘটনার আসল বৃত্তান্ত শুনে সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর সবাই একসাথে অট্টহাসিতে ফেটে পড়লো। হাসতে হাসতে সবগুলো মাটিতে গড়াগড়ি খেতে শুরু করলো। বেচারা তাসানের সাথে এত বড় ট্র্যাজেডি দেখে ওরা কিছুতেই হাসি থামাতে পারছে না। যাকে নিয়ে বাসর সাজিয়েছিল সেই ধোকা দিয়ে বোকা বানিয়ে গেল বেচারাকে। পর্ব 28। নিশির জাল ভেদ করে কুসুম রঙের সূর্যোদয় হয়েছে।
তার কিরণে ধীরে ধীরে আলোকিত হচ্ছে ভুবন। দিনের শুরুর ঘটানো সেই প্রথম প্রহরের সাক্ষী হচ্ছে নুরান। ভোর 5টায় উঠে এসে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে সে। প্রকৃতির এই দারুণ অবিস্মরণীয় মুহূর্ত সচক্ষে ধারণ করতেই রাত থাকতেই আসা তার। শ্যামল মায়ায় ঘেরা পরিবেশে ভোরের প্রথম আলোর সৌন্দর্য উপভোগ করাই তার উদ্দেশ্য, যেটা সে খুব করে করছে। প্রাতকালের শীতল বাতাস, সেই বাতাসে দোল খাওয়া ধানের ক্ষেত, নির্ঝরে উড়ে যাওয়া ব্যস্ত পাখির কিচিরমিচির সবই এক মোহময় প্রশান্তি ছড়াচ্ছে। নুরান 2 হাত ছড়িয়ে চোখ বুজে প্রকৃতির এই অপরূপ মায়ায় নিজেকে দ্রবীভূত করল। এভাবেই কিছুক্ষণ থাকার পর নিজের আর্টবোর্ড স্ট্যান্ডের সাথে সেট করলো। আজ এই ছোট্ট সবুজ গ্রামটার কিছু অংশ তার আর্টবোর্ডে বহন করবে সে। ধীরে ধীরে গ্রামের লোকজন তাদের নিত্য কাজে বের হচ্ছে। গবাদি পশু পাখিগুলো আবাস স্থল ছাড়ছে। চাষি ছুটছে খেতে, জেলে জাল ফেলে মাছ ধরছে। দুধের কলসি নিয়ে কেউ আবার ছুটছে হাতে। শিশুরা ছুটছে তাদের মন মতো। নুরান সবকিছুই সংগ্রহ করে নিচ্ছে তার চিত্রে। আঁকতে নিয়ে তার মনে খেয়াল আসছে কবির বলা সেই লাইনগুলি। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, যেথায় কোকুল কুহু কুহু দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। গ্রামের বাড়ির সকলের কোলাহলে সকাল সকালই ঘুম ভেঙে যায় সবার। তার উপর বিয়ে বাড়ির সমাগম তো আছেই, তাই শহরের মতো বেলা করে ঘুমানো অসম্ভব প্রায়। তানহাও সকাল সকালে তাই উঠে পড়েছে। নিজের চশমা পড়তে পড়তে বাড়ির সামনের উঠোনে এসে ফিরোজের দাদিকে মালসা হাতে যেতে দেখল। তানহা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, দাদি, এতে কি আছে? এটা নিয়ে কোথায় যাচ্ছ? দাদি বলল, আরে বউ, তুই উঠছো? এর মধ্যে গুড়া গুলাই না আছে, হাঁসের নাইগা। ওয়াও দাদি, তোমার হাঁসও আছে? হ, আছে তো। আয় তোক দেখাই। তানহা দাদির সাথে গেল। দাদি হাঁসের খোপের কাছে এসে দরজা খুলে দিতেই প্যাক প্যাক আওয়াজের ঝড় তুলে ঝাঁক ধরে হুড়মুড় করে সব হাঁসগুলো বেরিয়ে এলো। বেরিয়ে এসেই গুড়া গোলানো মালসার মাঝে হামলে পড়ল। পাড়াপাড়ি করে হাঁসগুলো খেয়ে যাচ্ছে। এর মাঝে কয়েকটা সাদা রাজহাঁসও আছে। দেখতে অনেক সুন্দর লাগছে তানহার কাছে। তানহা উৎসুক কণ্ঠে বলল, এগুলো সব তোমার দাদি? হ, ব্যাগটি আমার। হাট থেকে একটা কিনে আনিছিলাম, হের থেকে এখন এতগুলান হইছে। ওদের কথার মাঝেই হঠাৎ সেখানে অপরাহ্ন এসে হাজির হলো। তানহা সেদিকে একবার তাকিয়ে দেখে আবার চোখ সরিয়ে নিল। জগিং করতে গিয়েছিল বোধহয়। মাথা কপাল ঘামে ভেজা। অপরাহ্ন বলে উঠল, বাহ দাদি, সৈন্যসেনা ভালোই করেছো। তা দাদি, এগুলোকে পালতেও তো তোমার অনেক কষ্ট হয়, তাই না? তবে চিন্তা করো না, এই অপু থাকতে তোমার কষ্ট থাকতে দিব না। আজ জবাই করে হাঁসের মাংস ভুনা করে খেয়ে তোমার কষ্ট কমিয়ে দিব। তোমার জন্য না হয় এতটুকু স্যাক্রিফাইস করলাম। হাসলো দাদি। কেউ ডাক দেওয়ায় দাদি চলে গেল। তানহা তখন অপরাহ্নকে বলল, আপনি তো দেখছি খুব নিষ্ঠুর লোক। এত সুন্দর হাঁসগুলোকে জবাই করে খেয়ে ফেলতে চান? আপনার মায়া করবেন একটু? অপরাহ্ন বাঁকা হেসে একটা হাঁসকে কোলে তুলে নিয়ে তানহার মুখের সামনে ঝুঁকে বলল, মায়া তো অনেক হয়, কিন্তু মায়ার দাম কি কেউ দেয়? কারোর মায়ায় দিন দিন আধা হয়ে যাচ্ছি, অথচ সে দেখেই না। নাওয়া খাওয়া ভুলে যাই। সজ্ঞানে তো জ্বালাই, আবার ঘুমের দেশেও হানা দেয়। ভেতর বাহির সবটাই রাজত্ব করে বসে আছে। মা বলে আমার নাকি কিছু হয়েছে। আজকাল নাকি কেমন অন্যমনস্ক থাকে। অথচ দেখো, সেই ব্যক্তি নিজের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। একবারও এই অধমের শোচনীয় অবস্থা দেখে দয়া করছে না। ডাক্তারকে রোগী বানিয়ে ফেলেও তার ভাবাবেগ নেই। এখন তুমিই বলো, কে বেশি নিষ্ঠুর, আমি নাকি সে? তানহা আবারও নজর লুকিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। এই লোকটা আজকাল সর্বক্ষণ শুধু তানহাকে যেন ইন্দ্রজালে আবদ্ধ করতে ব্যস্ত থাকে। কেমন অনুভূতির এক অশান্ত সাগরে তাকে ছুঁড়ে মারে, যে সাগরে তানহা না ডুবতে পারে আর না বাঁচতে পারে। অথচ পানিতে ছটফট করতে থাকে তার হৃদয়টা। তানহাকে চুপ দেখে অপরাহ্ন আরেকটু ঝুঁকে বলল, কি হলো, বললে না? তানহা আর দাঁড়িয়ে থাকতে পারল না। কাঁপা কাঁপা স্বরে, জানি না, বলেই চলে যেতে নিলেই পেছন থেকে হাত টেনে ধরল অপরাহ্ন। কেঁপে উঠল তানহার ভেতর বাহির। ভয় মিশ্রিত এক অশান্ত অনুভূতির তীব্র জোরে সারা শরীর কাঁপতে লাগলো। অপরাহ্ন তানহার পেছনে এসে কানের কাছে মুখ নিল। ভীতু তানহা আরো শক্ত হয়ে চোখ বুজে জামা খামচে ধরল। অপরাহ্ন ফিসফিস করে বলল, শুনেছি এখানকার বাড়ির লোকেরা বাড়ির জামাইকে খুব আপ্যায়ন করে। জামাই আসলেই দেশি হাঁস মুরগি জবাই করে ভুনা ভুনা করে খাওয়ায়। আমার আবার দেশি হাঁস মুরগি খাওয়ার খুব লোভ। ভাবছি এই এলাকার জামাই হয়ে যাই, কি বলো? তানহা লাজুক হেসে বলল, জানি না। বলেই হাত ছাড়িয়ে দৌড়ে পালালো সে। পেছন থেকে মুগ্ধ নয়নে তাকিয়ে হাসলো অপরাহ্ন। আজ ফাইজার বিয়ে। বাড়ি জুড়ে আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেছে।
বর্ষার সময় নেই কারো। উঠানের মাঝে মাটিতে চুলা বানিয়ে তাতে বিশাল বিশাল ডেকচিতে রান্না করছে বাবুর্চিরা। বাড়ির ছেলেগুলো সব আয়োজন দেখতে ব্যস্ত। মহিলারা বাড়ির ভেতরের অন্য সব আয়োজনে দেখাশোনা করছে। আর মেয়েগুলো সব সাজাগোজের তৈয়ারিতে ব্যস্ত। সানভি সকাল থেকে মুখে ফেস প্যাক লাগিয়ে দুই চোখের উপর দুটো শশার স্লাইস লাগিয়ে সোফায় মাথা এলিয়ে দিয়ে বসে আছে। তা দেখে বাড়ির কাজের মহিলা আম্বিয়া ভয়ে চিৎকার দিয়ে বলল, ভূত! বাঁচাও! ও আম্মা, আপনাগর বাড়িতে পুরান বটগাছের ভূত আইছে। তানি হেসে বলল, আরে না রে আম্বিয়া, ও ভূত না, আমাদের সানভি মুখে ফেস প্যাক লাগিয়েছে। আম্বিয়া কপাল কুঁচকে বলল, কি প্যাক লাগাইছে? ফেস প্যাক। মুহে যে শিয়ানের গুণ নাহান দেখা যাইতেছে, এইটু ফিস পাক। সানা হেসে উঠে বলল, ফুসপাক না রে গাধি, ফেস প্যাক। আর যাকে তুই শিয়ালের গু বলছিস, ওইটা আমার মেয়ে আমেরিকা থেকে লাখ টাকা দিয়ে আনিয়েছে। কোন কি খালাম্মা? আরে আমাকে 100 টাকা দিলে তো আমি এবার শিয়ালের গু এক বালতি আয়না দিতাম। সানা আর তানি হাসলো ওর কথা শুনে। বাড়ির বাচ্চারা নিজেদের মতো ছোটাছুটি করছে, আর তাদের সাথে যোগ হয়েছে আরেক ধামরি বাচ্চা আদ্রিতা। গ্রামের বাচ্চা পোলাপানদের সাথে মার্বেল খেলতে বসেছে সে। উঠানে একপাশে বসে মার্বেল ছুঁড়ে ছুঁড়ে খেলছে, কিন্তু আনারি আদ্রিতা গ্রামের বাচ্চাগুলোর সামনে একেবারেই অপরিপক্ক খেলোয়াড়। তাদের সাথে পেরে উঠছে না। তার কেনা মার্বেলগুলোর বেশিরভাগই হেরে বসে আছে। শেষবার এসেও হেরে গেল সে, কিন্তু মানতে নারাজ। তা নিয়ে বাচ্চাদের ঝগড়া লেগে গেল। বাচ্চাগুলো তাকে চিটিংবাজ বলছে, আর আদ্রিতা তার প্রতিবাদ জানিয়ে নিজেকে নির্দোষ সাব্যস্ত করছে। শেষমেশ আর না পেরে উঠে বলল, যাও খেলমুই না, তোমরা আমার মতো এক মহান খেলোয়াড়কে আজ অপমান করেছো, জাতি সইবে না। দূর থেকে এসব দেখে অসহায় স্বরূপ দীর্ঘশ্বাস ছাড়ছে নিবিড়। যেন তার চোখের সামনে নিজের ভবিষ্যৎ রসাতলে যেতে দেখতে পারছে সে। আবার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসছেও। বিয়ের নানান কাজের মাঝে থাকলেও তার পরোক্ষ নজর ঠিকই থাকছে আদ্রিতার উপর। খেলায় হেরে গিয়ে আদ্রিতা গাল ফুলিয়ে এসে চেয়ারে তানহার পাশে বসলো। তানহা হেসে দিয়ে বলল, কিরে সকিনার মা, বাচ্চাদের সাথেও হেরে গেলি? বংশের নাক কাটিয়ে ফেললি, সো স্যাড। আদ্রিতা চোখ গরম করে তাকিয়ে বলল, এই চুপ চাশমিশ, আমি হেরে যাইনি। ওটা তো ওদের মন রাখতে হেরে গেছি। এটা আমার মহত্ব, বুঝেছিস? ওদের কথার মাঝেই ওখানে জোভান এসে উপস্থিত হলো। আদ্রিতার পাশের চেয়ারে বসে বলল, ওয়াও আদ্রিতা, তুমি সত্যি অনেক সুইট। বাচ্চাদের মন রাখার জন্য নিজে হেরে গেলে, হাউ সুইট। আদ্রিতা মেয়েকে হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। জোবান অসহায় সুরে বিড়বিড় করে বলল, বাক্যের মাঝে ভাইয়া স্কিপ করেও মাঝে মধ্যে কথা বলতে পারো। কিছু বললেন ভাইয়া? না, কিছু না। আচ্ছা শোনো, তোমাকে কিছু দেখাই। জোবান ফোনের স্ক্রিনে একটা ছবি বের করে আদ্রিতাকে দেখালো। ছবিটা একটা সুন্দর বিলের, শাপলা ফুলে ভরা বিলটা। এত সুন্দর বিল দেখে যে কারোরই পছন্দ হবে। আদ্রিতারও খুব পছন্দ হলো। আদ্রিতা উৎসুক কণ্ঠে বলে উঠল, বাহ, অনেক সুন্দর তো। কোন জায়গায় এটা? সুন্দর না? এটা পাশের গ্রামের বিল। আমি আগে একবার দেখেছিলাম, আজ আবার যাব। তুমি যাবে দেখতে? আজ? কিন্তু আজ তো অপুর বিয়ে। হ্যাঁ, তো বিয়ের পর যাব। এমনিতেও রাতের সৌন্দর্য আরো 1000 গুণ বেড়ে যায়, তাই রাতেই যাব দেখতে। আদ্রিতা ইতস্তত সুরে বলল, রাতে? তখন পাশ থেকে তানহা বলে উঠল, আরে তুই কি একা যাবে নাকি? এই সুন্দর বিলটা দেখতে আমরা সবাই একসাথে যাব, অনেক মজা হবে। জোবানের মুখটা আরো চিপে রস বের করা আমের মতো হয়ে গেল। কিন্তু আদ্রিতা খুশি হয়ে বলল, ওয়াও, তাহলে তো মজাই হবে। ঠিক আছে, রাতে আমরা সবাই মিলে যাব। জোফান হতাশাজনক দীর্ঘশ্বাস ছাড়ল। তবে নাই মামার চেয়ে কানা মামাও ভালো। সবার সাথে গেলেও আদ্রিতার সাথে সময় কাটাতে পারবে, এটাতেই আপাতত খুশি আবিষ্কার করে নিচ্ছে জোভান। এখন শুধু রাতের অপেক্ষা। আজকের সময়টা সে কাজে লাগিয়েই ছাড়বে। আদ্রিতা নজর ঘুরিয়ে নিবিড়কে খুঁজলো, কিন্তু কোথাও পেল না তাকে। মাত্রই তো এখানে ছিল, হঠাৎ কোথায় গেল? আদ্রিতার খুব জানতে ইচ্ছে করছে, নিবিড় ভাইয়াও কি ওখানে যাবে? তার সঙ্গে পেলে যে সময়টা আরও মোহময় হয়ে উঠবে। বিয়ের জমকালো আয়োজন শুরু হয়ে গেছে। সবাই রং বেরঙের পোশাক আর সাজসজ্জায় নিজেদের সাজিয়ে তুলছে। সানভি মেকআপের ড্রামে চুবিয়ে তুলছে নিজেকে যেন। 10 ঘন্টা ধরে মেকআপের 14 গোষ্ঠী উদ্ধার করে অবশেষে বের হলো সে। বের হতেই কাজের মহিলা আম্বিয়া আবারও তাকে দেখে বলল, ও আফা, কেডো আপনি? এনে আঙ্গারে বাড়িতে ঢুকছেন কে? বিয়া বাড়ি দেখা মাগনা খাইবার নাইগা ঢুকা পড়ছাও, তাই না? খারাও, দিহাইতাছে তোমাক। আম্বিয়া ঝাড়ু হাতে নিয়ে সানভিকে মারার জন্য উদ্যত হতেই সানভি নিজেকে বাঁচাতে দৌড়াতে দৌড়াতে বলল, এই এই, কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমাকে মারছো কেন? মাম্মি বাঁচাও, দেখো এই আম্বিয়া কি করছে। মাম্মি।
সানভি দৌড়াতে দৌড়াতে আবিরকে পেল, ছুটে গিয়ে আবিরের পেছনে লুকিয়ে ভীত গলায় বলল, মামা প্লিজ বাঁচাও আমাকে, দেখো এই আম্বিয়া পাগল হয়ে গেছে। আবিরকে দেখে আম্বিয়া থেমে গেল। আবির বলে উঠল, কিরে আম্বিয়া, কি হয়েছে? আরে চাচা, এই বেটি মাগনা খাওয়ার জন্যই আঙ্গার বাড়িতে ঢুকে পড়ছত, তাই হ্যাক দাবড়াইয়া বাইর করতাছি। তো কি হয়েছে, তাই বলে ঝাড়ু দিয়ে মারবি? না হয় বেচারে অনাহারী মানুষ একটু খেতে এসেছে, তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আবির এবার সানভির উদ্দেশ্যে বলে উঠল, দেখো ভয় পেও না, তুমি খাবার খাবে এটা বললেই তো হতো, চুরি করে ভেতরে ঢোকার কি দরকার ছিল? আমরা এমনিতেই সব অনাহারীদের খেতে দেই। সানভি এবার খেপে গিয়ে উচ্চ স্বরে বলে উঠল, মামা! এর মধ্যে সানা, তাসির আর তানিও এগিয়ে এলো। সবাই জানতে চাইলো কি হয়েছে। সানভি দৌড়ে গিয়ে সানাকে জড়িয়ে ধরে বলল, মাম্মি দেখো না, মামা আমাকে চিনতেই পারছে না, আমাকে ভিখারি ভাবছে। তাসির তখন বলে উঠল, সানা, তুমি এত বড় ধোকা দিতে পারলে আমাকে? এখানে তোমার আরেকটা মেয়ে আছে, তা আমি জানি না? আমার কথা না হয় বাদই দিলাম, তুমি একবারও তোমার ছেলে মেয়ের কথা ভাবলে না? তাহসান সানা জানলে কি ভাববে? তানি বলে উঠল, আরে না, আমাদের সানা এমন কিছু করতেই পারে না, এই মেয়েটা মিথ্যা বলছে। এই মেয়ে কে তুমি? সানভি এবার করুণ সুরে বলল, পাপ্পা তুমিও নিজের মেয়েকেই চিনছো না? আরে আমি সানভি, সানভি, চাও, কথাই নেই তোমাদের সাথে। বলে রাগ দেখিয়ে চলে গেল সানভি, আর বাকিরা একজন আরেকজনের মুখ চাওয়াচাই করে ফিক করে হেসে দিল। আদ্রিতা রেডি হয়ে নিচে আসতে আবির তাকে দেখে মাথায় হাত বুলিয়ে বলল, বাহ, আমার মামনিকে একেবারে প্রিন্সেস লাগছে। আদ্রিতা আহ্লাদে হেসে বলল, দেখতে হবে না ভাতিজিটা কার, কিউট চাচ্চুর কিউট ভাতিজি। আবির গর্বিত ভঙ্গিতে বলল, হ্যাঁ তা তো ঠিকই, কিউট তো আমি অনেক, জন্ম থেকেই কিউটনেস আমার মাঝে ঠুসে ঠুসে পড়া। তখনই তানে উচ্চস্বরে বলে উঠল, এই যে মিস্টার কিউটের বুইরা দাদাজি, গিয়ে একটু দেখেন বরযাত্রী এলো নাকি। আবির অসহায় মুখ করে বলল, খালি তো সোনামা বুঝলো না আমার কিউটনেসের মহত্ব। হি হি করে হাসলো আদ্রিতা। হাসির মাঝেই পাশে নজর যেতেই নিবিড়কে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখল সে। মেরুন রঙের পাঞ্জাবির উপর ব্ল্যাক কালারের শেরওয়ানি পরেছে। শেরওয়ানির সব বোতাম খুলে রাখায় সামনের দিকটা খোলা, সাথে গিরার উপর পর্যন্ত ঝুলের ব্ল্যাক প্যান্ট। ফোন টিপতে টিপতে নিচে নেমে আসছে সে। তাকে দেখে হালকা মুচকি এসে দাঁড়িয়ে রইল আদ্রিতা। হয়তো ওই পুরুষের একটু মুগ্ধ চাহনির অপেক্ষায় তার অবচেতন মন। আর চোখে তাকিয়ে দেখল নিবিড় সিঁড়ি বেয়ে নেমে আসলো। তারপর ফোন কানে নিয়ে কথা বলতে বলতে আদ্রিতার সামনে দিয়ে চলে গেল। একবারের জন্য আদ্রিতার দিকে তাকালোও না। আদ্রিতার আবেগে মনটা চুপসে গেল। তবে বেশি লাগালো না, ভাবলো হয়তো ফোনে কথা বলাই খেয়াল করেনি। এমনিতেও বিয়ের আয়োজনে অনেক ব্যস্ত সে, এমনটাই বুঝ দিয়ে মনকে বোঝালো আদ্রিতা। বরযাত্রীও এর মধ্যে এসে পড়েছে। সবাই হই হুল্লোড় করে এগিয়ে গেল। পোলাপান গেটের সামনে ফিতা বেঁধে রেখেছে। বরকে ভেতরে ঢুকতে মোটা অঙ্কের টাকা খসাতে হলো। এটা তো শুরু হলো, পদে পদে তাদের এক প্রকার লুটে নেওয়ার দশা করে ছাড়ছে কনেপক্ষ। আদ্রিতা, তানহা আর সানভি সহ আরও কিছু মেয়েরা মিলে বিশাল আকার খাঞ্চা সাজিয়ে পেশ করেছে বরের স্টেজে বসা বর আর তার সাথে কোলদার, অর্থাৎ বোনজামাইরা বরের সাথে আসে তাদের কোলদার বলে। তাদের সামনে সেগুলো খাইয়েও ডাকাতি করে নিল অনেক টাকা। তারপর আবার জুতা চুরি করে আবারও লুটে নিল। বরপক্ষের ছেলেগুলো আদ্রিতার সাথে বেআইন বেআইন বলে অনেক মজা করতে লাগলো। আদ্রিতাও মজার ছলে কিছুক্ষণ তাদের সাথে হাসি ঠাট্টা করলো। প্রথম প্রথম ভালো লাগলেও ধীরে ধীরে সব কিছুতে অনীহা চলে আসছে কেমন তার। কারণ এতটা সময় অতিবাহিত হওয়ার মাঝে একবারও নিবিড় তার দিকে একবারের জন্য চোখ তুলে তাকায়নি। সামনে দিয়ে চলে যায়, তবুও তার দিকে ফিরে তাকাচ্ছে না, যেন তার জন্য ইনভিজিবল হয়ে গেছে আদ্রিতা। আদ্রিতা কতবার ইচ্ছে করে নিবিড়ের সামনে নানান অজুহাতে ঘুরঘুর করেছে, কিন্তু নিবিড় প্রতিবারই তাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে, যেন এই বসুন্ধরায় আদ্রিতা বলতে কোনো বস্তুই নেই। তার এই উপেক্ষা আদ্রিতার কোমল মনকে চপেটাঘাত করছে। আদ্রিতা বারবার মনকে বুঝ দেওয়ার চেষ্টা করছে, ভাবছে সে হয়তো বিয়ের ঝামেলা সামলাতে ব্যস্ত আছে, ইচ্ছে করে মোটেও এমন করছে না। কিন্তু অভিমানী মন আদ্রিতার যুক্তি মানতে নারাজ। সে তো ধীরে ধীরে বিষণ্ণ হয়ে উঠছে। তাহসান আজও কালকের মেয়েটিকে দেখতে পেল। একপাশে চেয়ারে বসে আছে, তবে আজকে তার পোশাক আশাক আর সাজগোজের ধরন একেবারে আলাদা। কালকের লাজুক ভীতু মেয়েটা আর এই মেয়েটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তবে সবচেয়ে বেশি অবাক হলো মেয়েটাকে আজ এখানে দেখে। কালকে ওভাবে ডাকাতি করে নিয়ে গিয়েও আবার আজ এখানে আসার সাহস হলো কেমন করে? তাহসান এগিয়ে গেল মেয়েটির কাছে, তার পাশের চেয়ারে বসে বলে উঠল, তুমি, তোমার সাহস তো দেখছি কম না, ডাকাতি করে আবার সেই জায়গাতে দাওয়াত খেতে এসেছো? মেয়েটি তাসানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, সাহস আমার এমনিতেই বেশি, টেল মি সামথিং আই ডোন্ট নো। আর হ্যাঁ,
এখানে বলতে কি বোঝাতে চাইছেন? আপনি কি ভেবেছেন আপনার ভয় আমি আসবো না? আপনি আমাকে পুলিশে ধরিয়ে দিবেন সেই ভয়? ওহ প্লিজ, গ্রো আপ। আমি যে ডাকাতি করেছি তার কি প্রমাণ আছে আপনার কাছে? বরং উল্টো প্রমাণ আমার কাছে আছে। মেয়েটি তার মোবাইল ফোনে একটা ভিডিও চালু করে দেখালো, যেখানে তাসান মেয়েটিকে ফুসলিয়ে ফাসলিয়ে কাচারি ঘরে নিয়ে যাচ্ছে। সেটা দেখিয়ে বলল, এটা দেখিয়ে যদি পুলিশকে আপনার নামে রেপ কেস করি তাহলে কে ফাঁসবে সেটা নিশ্চয়ই ভালোই জানেন। তো বলুন, পুলিশে ধরিয়ে দিবেন আমাকে? তাসান বাঁক হেসে বলল, পুলিশকে কে দিতে চাই বেবি, যেখানে আমি নিজেই তোমার কাছে গ্রেফতার হয়ে গেছি। তবে তোমার উপর আমার একটা অভিযোগ আছে বুঝছো? তুমি আমার সব লুটে নিলে অথচ আসল জিনিসটাই রেখে গেলে। তাসলিমা ব্রুকুচকে বলল, কি? আমার ইজ্জত? তুমি সবই লুটে নিলে অথচ আমার ইজ্জতটাই রেখে গেলে? এটা কেমন অবিচার? তুমি ইজ্জত কেন লুটে পুটে নিলে না? কেন অবজ্ঞা করে ফেলে গেলে? বাট ব্যাপার না, কাল যেটা অসম্পূর্ণ ছিল আজ পূরণ করে ফেলো। আজকে ইজ্জত লুটে নাও, ফালা ফালা করে ফেলো আমাকে। আই ওয়ান্ট টু বে ইজ্জত। আপনি কি জন্ম থেকেই পাগল, নাকি স্পেশাল কোর্স করেছেন? আর হ্যাঁ, আমি ওইসব সস্তা পচা সেকেন্ড হ্যান্ড জিনিস লুটি না। সেকেন্ড হ্যান্ড? আরে কি বলছো? আমার ইজ্জত একেবারে তরতাজা ইনটেক মাল। এখনো প্যাকেটই খোলা হয়নি, তোমার হাতেই উদ্বোধন হবে। তোমাকে দেখে আমি অনেক জোরে প্রেমে পড়ে গেছি বুঝেছো? এত জোরে পড়েছে যে হাড্ডি গুড্ডি সব ভেঙে গেছে। এখন আর ওঠার উপায় নেই। আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নাই, নাকি বুড়ি গঙ্গায় জলাঞ্জলি দিয়ে এসেছেন? কালকের ঘটনার পরও আমাকে প্রেমের কথা বলতে লজ্জা করেন আপনার? যেমন ওয়াটারপ্রুফ ঘড়ি পাওয়া যায়, আমি তেমন লজ্জাপ্রুফ। কোনো কিছুতে লজ্জা পাই না আমি। এই যে যেমন তুমি যদি আমাকে এখন জড়িয়ে ধরে জব্বর একটা কিস্তি দাও, আমার লজ্জা করবে না। বিশ্বাস না হলে ট্রাই করে দেখো। বলেই তাসান ঠোঁট চোখা করে তাসলিমার দিকে মুখ এগিয়ে নিল। তাসলিমার চোখ মুখ কুঁচকে দৌড়ে উঠে চলে গেল ওখান থেকে। তাসান চোখ খুলে হো হো করে হেসে উঠল। খাবার টেবিলে মলিন মুখে বসেছে আদ্রিতা। প্লেটে নামমাত্র কিছু খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করছে। তানহা আর সানভিদের সাথে বসেছে সে, তবে খাবারে একটুও মন নেই তার। তার অসভ্য বেয়ারা মনটা ওই নিষ্ঠুর পুরুষকে ভাবতে ব্যস্ত, যে আদ্রিতাকে তখন থেকে উপেক্ষার অনলে পুড়িয়ে যাচ্ছে। এখন তো সেই বেয়ারা মনটা আর কোনো অজুহাতও মানছে না। বিষণ্ণতার অবলে ডুবছে ক্রমশ। হঠাৎ আদ্রিতা দেখলো নিবিড় মেহমানদের খাবার পরিবেশন পর্যবেক্ষণ করছে। তাকে দেখে ক্ষীণ আশা জাগলো মনে। নিবিড় সামনের টেবিলে আসতেই কিছু একটা ভেবে আদ্রিতা নিবিড়কে শুনিয়ে শুনিয়ে তানহাকে বলল, আমার খেতে ইচ্ছে করছে না রে কিছু। তানহা বলল, সে কি, তুই তো কিছুই খেলি না, আর একটুখানি খা। না, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। আদ্রিতা আর চোখে দেখছে নিবিড়কে। ভাবলো তার কথা শুনে হয়তো আসবে তার কাছে, ধমক দিয়ে বলবে, আমার সামনে পুরো খাবার শেষ করে উঠবি, না হলে বিয়ের সব থালা বাসন তোকে দিয়ে মাজাবো। কিন্তু না, আদ্রিতার ভাবনা অনুযায়ী প্রতিক্রিয়া এলো না। নিবিড় ওর দিকে না তাকিয়ে ওদের টেবিলের সামনে দিয়ে চলে গেল। এক পর্যায়ে আর আদ্রিতা সইতে পারল না। খাবারের প্লেট ছেড়ে ছুটে চলে গেল সে। এক দৌড়ে নিজের রুমে এসে বিছানায় শুয়ে কেঁদে ফেলল। নিবিড় ভাইয়ার এই উপেক্ষা ভীষণ রকম কষ্ট দিচ্ছে তাকে। এর চেয়ে তো ডজন খানিক ধমক দেয়, উল্টাপাল্টা কথা বলে, ওর পিত্তে জ্বালিয়ে দেয়, তাও এত খারাপ লাগে না। কিন্তু আদ্রিতা বুঝতে পারছে না তার অপরাধটা কি, নিবিড় ভাইয়ের এই রুক্ষতার কারণ কি। এইসব ভেবে ভেবে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত শরীরে ঘুমিয়ে গেল সে। রাত তখন দ্বিপ্রহর, ঘুমের দেশে হারিয়ে আছে আদ্রিতা। তখনই নিস্তব্ধ পায়ে রুমে ঢুকলো কেউ। মৃদু পায়ে আদ্রিতার বিছানার পাশে এসে দাঁড়ালো। ঠোঁটে বাঁকা হাসি তার। কিছুক্ষণ দেখার পর দুই হাতে আলতো করে কোলে তুলে নিল ঘুমকুমারীকে। কোলে নিয়ে আবারও বেরিয়ে গেল সে। পর্ব 29। পুতুল, এই পুতুল, ওঠ। ঘুমের মাঝে গালে আলতো স্পর্শ আর নিজের নাম পরপর শোনার পর ঘুমে কাদা হয়ে ল্যাপটানো নেত্রপল্লব কোনো রকমের টেনে সামান্য খুলতে সক্ষম হলো আদ্রিতা। তবে ঘুমের ঘোর এখনো কাটেনি তার। এত গভীর ঘুম থেকে সজাগ পাওয়া তার জন্য অতি দুষ্কর। ঘুম জড়ানো চোখ মেলে তাকিয়ে নিবিড়ের মুখখানা নিজের মুখের সামনে ঝুঁকে থাকা দেখতে পেল। ঘুমের ঘোরে থাকা আদ্রিতা ভাবল সে স্বপ্ন দেখছে। সামান্য হেসে ঘুমো ঘুমো কণ্ঠে বলে উঠল, আপনি এসেছেন? হুম, স্বপ্নই তো আসবেন, তাছাড়া কি আর এমুখো হবেন? নিবিড় কিঞ্চিত হেসে বলল, আচ্ছা, তোর মুখো হওয়া না হওয়ায় কি তোর কিছু যায় আসে? মহারানীর আশেপাশে তো ভক্তগণের চরাচরি। আমার মতো নগণ্য ব্যক্তিকে দেখার সময় কই তোর, তাই না? আদ্রিতা নিবিড়ের ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল চেপে বলল, হুস, এত কথা বলেন কেন আপনি? এটা আমার স্বপ্ন। আমার স্বপ্নে শুধু আমার বলার অধিকার আছে। আপনি চুপচাপ ভদ্র ছেলেটি হয়ে বসে বসে শুধু শুনবেন।
না হলে পিটি দেবো আমি। নিবিড় এক ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা তাই নাকি, দাঁড়া দেখাচ্ছি এখনই কে কাকে পিটি দেয়। নিবিড়ের হাতের মুঠোয় পানি নিয়ে আদ্রিতার মুখের উপর ছিটা মারল। সাথে সাথে ঘুম পুরোপুরি উড়ে গেল আদ্রিতার। ধরফুরি উঠল সে। সম্মুখে নিবিড়কে দেখে হকচকিয়ে যায়। আশেপাশে তাকিয়ে আরো বড় রকমের ঝটকা খায় সে। তার তো ভালোভাবে মনে আছে সে ঘুমানোর সময় নিজের বিছানাতেই ছিল। তাহলে এই নৌকায় কিভাবে এলো ও? নাকি স্বপ্ন দেখছে সে? আদ্রিতা দু চোখ আঙ্গুল দিয়ে ভালোভাবে ডলে নিয়ে আবারও চোখ মেলে তাকালো। না, এখন তো নিজেকে নৌকাতেই দেখছে। আর আশেপাশে পানির থই থই জলরাশি। অবাক বিস্মিত চোখে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, আমি এখানে কিভাবে এলাম? আর আপনি বা কি করছেন এখানে? নিবিড় চোয়াল চিবিয়ে বলল, লুকোচুরি খেলতে এসেছি। এই যে, আমি গিয়ে এই পানির ভেতর লুকাবো, আর তুই আমাকে খুঁজে বের করবি। কি, পারবি না? আদ্রিতা বোকার মতো তাকিয়ে বলে উঠল, কিন্তু আমি তো সাঁতার জানি না, তাহলে কিভাবে খেলবো? আদ্রিতার উত্তরে নিবিড়ের চোয়াল যেন আরো শক্ত হয়ে এলো। সে দাঁত কিরমির করে বলল, তুই কি আসলেই এমন টপ লেভেলের বলদি, নাকি আমার জন্যই তোর সব বলদগিরি বরাদ্দ রেখেছিস? আমার সামনেই তোর এই প্রতিভার প্রদর্শন করতে নেমে পড়িস। ভালো একটা মুদ্রের কচুঘাটি করতে খুব এক্সপার্ট তুই। এখন চুপচাপ বসে থাকে এখানে, একটা কথাও বলবি না, না হলে পানিতে ছুঁড়ে মারবো। আদ্রিতা মুখ নারাজ করে বসে রইল। রাগ তো হচ্ছে প্রচুর, কিন্তু পানিতে ডুবে মরার শখ নেই আপাতত। এই দৈত্য দানবের মতি গতিয়ে ভরসা নেই। রাতের অন্ধকারে পানিতে চুবিয়ে মেরে রেখে গেলে কে বাঁচাবে তাকে? সকালে তার মরা লাশটা ভেসে বেড়াবে পানিতে। কি ভয়ানক ব্যাপার স্যাপার! না না, তার চেয়ে চুপ থাকাই শ্রেয়। এমনিতেও ওনার সাথে কথা বলার ইচ্ছে নেই আদ্রিতার। তখন তো একবার ফিরেও তাকাচ্ছিল না, যেন তার নজর থেকে আদ্রিতা নামক তুচ্ছ প্রাণীটিকে ইরেজার ঘষে মুছে দিয়েছে। তো এখন এখানে আসার মানে কি? আর আমাকেই বা কেন এনেছে? বদলোকের মগজে কি চলছে? যা খুশি চলুক, আমার তাতে কি? আমি তার কথাই বলবো না। আদ্রিতা অভিমান করে নৌকার মাঝখানে অন্যদিকে ঘুরে বসে রইল। একটু পরেই নৌকা ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। আদ্রিতা আর চোখে তাকিয়ে দেখল নিবিড় নিজেই বইটা হাতে নৌকা চালাচ্ছে। বিস্ময় আবারও চমকে দিল তাকে। নিবিড় ভাই নৌকা চালাচ্ছে? উনি এটাও পারে? কিন্তু যাচ্ছে কোথায় আমাকে নিয়ে? আদ্রিতার খুব জানতে ইচ্ছে হচ্ছে তার মনে জাগ্রত প্রশ্নের উত্তর। তবে অভিমানের সামনে সেই ইচ্ছে দমে গেল আদ্রিতা। কথা না বলার পণ কায়েম রাখবে সে। নৌকা ধীরে ধীরে বিলের মাঝের দিকে যাচ্ছে। যত এগুচ্ছে তত চারিদিকে শাপলা ফুলের শুভ্র সৌন্দর্য দৃশ্যমান হচ্ছে। তা দেখে আদ্রিতার বিস্ময় বাড়ছে। হঠাৎ তার মনে পড়ল, এটা তো জোভানের দেখানো সেই ছবিটার মতোই জায়গা। তাহলে কি এটাই সেই বিল? আজকে রাতে তো জোভানের সাথে সবাই মিলে আসার কথা ছিল এখানে। কিন্তু তখন মন খারাপ হওয়ায় সেই প্ল্যানের কথা ভুলেই গিয়েছিল আদ্রিতা। তারপর তো কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে মনেই নেই। তাহলে কি নিবিড় ভাই আমাকে ঘুমের মাঝে এখানে নিয়ে এসেছে? কিন্তু কেন? মনের মাঝে প্রশ্নের পাহাড় জমছে। কাকে শুধাবে সে? আপাতত সেসব ভাবার আর সময় নেই। এখন তো এই মোহনীয় প্রকৃতির অসীম সৌন্দর্যে নিজেকে হারাচ্ছে আদ্রিতা। চারিদিকে যেন অপরূপ মনকাড়া চিত্র। পানির উপর দিয়ে শাপলা ফুলের সমারোহ যেন মনকে দারুণ পুলকে দুলিয়ে দিচ্ছে। আকাশের রূপলি চাঁদের আলো, যে আলো পরিবেশ আরও স্নিগ্ধতায় ভরিয়ে দিচ্ছে। মুগ্ধতা ছড়াচ্ছে হৃদয়ের পারতে পারতে। সাথে ঠান্ডা শীতল পবন আরও স্ফূর্তিতে ভরিয়ে দিচ্ছে শরীর মন। মনের বিষণ্ণতা ছাপিয়ে সেথায় ছেয়ে যাচ্ছে এক রাস প্রশান্তি। ভালো লাগারা চারিদিক থেকে জাপটে ধরছে যেন। চোরাচোখে তাকিয়ে মাঝি হওয়া নিবিড়কে দেখল আদ্রিতা। নিজের মতো বৈঠা দিয়ে পানিতে ছলাৎ ছলাৎ ধ্বনি তুলে নৌকা চালাচ্ছে। চাঁদের রূপালী আলোয় এই মানবটিকেও যেন আরও মোহময় দেখাচ্ছে। বিয়েতে পরা পোশাকেই আছেন জনাব এখনো। এত হ্যান্ডসাম, স্টাইলিশ আর সফিস্টিকেটেড মাঝি জাতি কখনো দেখেছি কিনা সন্দেহ। আজ তো এই নৌকার জন্ম সার্থক। দ্য গ্রেট শাহরিয়ার বংশের আন বান সার মিস্টার নিবিড় শাহরিয়ার স্বয়ং তাকে চালিয়েছে। নৌকার জীবন ধন্য। বেচারা নৌকা এত খুশিতে কেঁদে না ফেলে। শেষে বিলের পানি বেলে বন্যা হয়ে যাবে তখন। নিজের ভাবনার উপর নিজেরই হাসি পেল আদ্রিতার। এবং তখনই খেয়াল হলো আদ্রিতার সব অভিমান রাগ যেন লুঙ্গি তুলে পালাচ্ছে। আদ্রিতা চেয়েও ধরে রাখতে পারছে না রাগটাকে। সে কত করে বলছে, এই রাগ আর একটু থাক না, এমন করছিস কেন? দেখ, চকলেট দেবো তোকে, আমার লক্ষ্মী কিউট রাখছো না, আর কিছুক্ষণ থাক না, এভাবে মাঝপথে আমাকে ফেলে যাস না। কিন্তু রাগবেটা ঘাড়তারা, সে যেন কোনো মতেই থাকবে না। আদ্রিতার আকুতি মিনতি পায়ের তলে পদদলিত করে রাগবেটা ওকে ছেড়ে চলেই গেল। থেকে গেল শুধু ভালো লাগাময় স্নিগ্ধতা। তবে আদ্রিতা সেটা বাইরে দেখালো না। রাগ ওকে ছেড়ে চলে গেছে সেটা রাগ জানে, আর আদ্রিতা জানে। উনি তো আর জানে না, আর তাকে জানাবো না। এই মনোভাব নিয়েই বসে রইল আদ্রিতা। আপাতত মুগ্ধতার অতল গহ্বরে হারানোয় মনোযোগ দিল সে।
নৌকা বিলের মাঝামাঝি আসতেই তার গতি থেমে গেল হঠাৎ। আদ্রিতা প্রকৃতির অপরূপ মহিমায় আবেশিত ছিল। চারপাশে শাপলা ফুলের মাঝখানে ওদের নৌকা এখন অবস্থান করছে। এমন অভূতপূর্ব হৃদয় জোড়ানো সৌন্দর্যে ডুবে থাকা আদ্রিতার খেয়াল নেই নৌকা কখন থেমে গেছে। সে তো এখন অন্যই এক রাজ্যে হারিয়ে গিয়েছে, যেখানে কেবলই মোহনতা আর মোহনতা, যে মোহনীয়তার আবেশ থেকে ফিরতে চায় না আদ্রিতা। এখানে আজীবন বাস করলেও মন্দ হবে না। তবে ফিরতে হলো আদ্রিতাকে। যখন বইটা রেখে নিবিড় উঠে তার দিকে হেঁটে আসতে লাগলো, সেই শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সে। আদ্রিতার চোখে মুখে তখনও আবেশের শীতলতা লেগে আছে, যে আবেশ ফুরিয়ে যাওয়ার আগেই নিবিড় উঠে এসে আদ্রিতার সম্মুখে বসলো। অপলক মায়াময় দৃষ্টি স্থির করলো আদ্রিতার পানে। নজরের প্রতিটি স্তরে স্তরে সীমাহীন মায়ার উত্তাল তরঙ্গ উপচে পড়ছে। এই চাহনি আদ্রিতার জন্য হৃদকম্পন সৃষ্টিকারী ঝড়। খুব একটা দেখা যায় না এই চাহনি, তবে যখনই দেখা যায় আদ্রিতার অন্তর্দেশ ঝংকারিত করে দেয়। দ্রবীভূত হয়ে যায় তার দেহ, মন, বোধ শক্তি সব বিলীন হয়ে যায় তখন। শুধু থমকিত আখি যুগল অবশিষ্ট থেকে যায়। সেই আখি যুগলে কেবলই অসীম মোহঘোর। প্রমত্ত নয়নে তাকিয়ে রইল আদ্রিতা নিবিড়ের পানে। দুজনের নজর দুজনায় নিমজ্জিত। নয়ন থেকে নয়নে চলছে অব্যক্ত অনুভূতির আদান প্রদান। নিবিড়ের চোখে মাদকতা। সেই চাহনি স্থির রেখে আদ্রিতার গালে নিজের হাতটি রাখল পরম আদরে। কানের নিচে 4 আঙ্গুল রেখে বৃদ্ধাঙ্গুলে আদ্রিতার কোমল গালে বুলিয়ে দিয়ে মোহাচ্ছন্ন সুরে বলল, তুই ওই আকাশের চাঁদ নস, যাকে দূর থেকে দেখেও হাজার জন মন জুড়াবে। তুই হলি তপ্ত সূর্য, যার দিকে কেউ তাকানোর সাহসও পাবে না। শুধু একমাত্র আকাশ তাকে নিজের মাঝে সামিল করে রাখে। আদিতা নিবিড়ের কথার মর্ম কতটুকু বুঝলো তা জানে না, তবে হঠাৎ যেন তার মাঝে আবেগের এক বাঁধ ভাঙা সমুদ্র উপচে পড়ছে। সেই আবেগের প্রতিচ্ছবি তার চোখের নজরে ভেসে উঠছে। হঠাৎ যেন তার কেমন কান্না পাচ্ছে। টলমলো চোখে এক ধ্যানে তাকিয়ে আছে নিবিড়ের পানে। নিবিড় আরও বলল, তোর সব আবদার, সব চাহিদা, সব আকাঙ্ক্ষা পূরণের জন্য শুধু একজনই বরাদ্দ করা আছে। তাছাড়া আর কারোর সেই স্পর্ধা নেই। তোকে পাওয়া তো দূরের কথা, সেই আশাটাও কারোর মনকে পুলকিত করার অধিকার নেই। তোকে নিয়ে কারোর মনে কোনো বাসনা থাকাও অসামান্য অপরাধ। যে অপরাধের শাস্তি ভয়াবহ, যে ভয়াবহতার চিত্র ভাবনাতেও আনা দুষ্কর। আমার শীতল সমুদ্রকে উত্তাপ করিস না, না হলে এমন ঝড় আসবে, তাতে শুধু ধ্বংসলীলা ছাড়া আর কিছুই পাবি না। এই পর্যায়ে আদ্রিতার চোখের টলমল নোনা জলটুকু কাল বেয়ে গড়িয়ে পড়ল। তুমুল অনুভূতির বহিঃপ্রকাশ স্বরূপ তা অশ্রু হয়ে ঝরে পড়ল যেন। সে অনুভূতির ঝড়কে আরও ভয়ঙ্কর রূপ দিল নিবিড়, যখন মুখ নামিয়ে আদ্রিতার অশ্রুভেজা চোখের নেত্রপল্লবে নিজের অধর গভীরভাবে ছোঁয়ালো। আদ্রিতার অশ্রুভেজা চোখের উপর অধর ছুঁয়ে কিছু সময় সেভাবেই চেপে রাখল নিবিড়। তারপর একইভাবে আরেক চোখেও অধর ছুঁয়ে রাখল। আদ্রিতার অভ্যন্তরীণ ঝড় এবার প্রবল আকার ধারণ করলো, যে স্রোতে আদ্রিতার সর্বস্ব যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অনুভূতির প্রবল তোড়ে পারছে না সে নিজেকে টিকিয়ে রাখতে। অতল গহ্বরের তলদেশে তলিয়ে যাচ্ছে সে। নিঃশ্বাসও তার সমর্থন করছে না। হৃদস্পন্দনের তুমুল আলোড়ন আদ্রিতাকে অবশ করে দিচ্ছে। আবেগের এমন তীব্রতায় নইয়ে গেল আদ্রিতা, যার প্রভাবস্বরূপ হঠাৎ ফুঁপিয়ে উঠল সে। নিবিড় কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল আদ্রিতাকে, যেন অনেক বিনোদনীয় কিছু দেখছে সে। অতঃপর ধমকের সুরে বলে উঠল, এমনভাবে কাঁদছিস যেন তোকে এইমাত্র আমি প্রেগনেন্ট করে দিয়েছি। তুই তো বহুত সাংঘাতিক মহিলা দেখছি। এই মাঝ রাতে কেঁদে কেটে আমাকে বদনাম করার ধান্দায় আছিস। আমার মতো ভদ্রসদ্য ছেলেটার সাদা গায়ে কাদা লাগাতে চাচ্ছিস। এমন রিনা খান টাইপ চিন্তাধারা পোষণ করতে শিখে গেছিস। ছি ছি ছি, বড় মা বড় বাবা জানলে কি ভাববে? তাদের আদরের মেয়ের এমন অবনতি দেখে তারা নির্ঘাত নির্বাসনে চলে যাবে। আদ্রিতার কান্না আর সেকেন্ডও টিকল না। পালিয়ে যাওয়া রাগটা আবার অলিম্পিকের দৌড়ে গোল্ড মেডেলিস্টের মতো ছুটে আদ্রিতার কাছে ফিরে এলো। এবার আরও তীব্র মাত্রা নিয়ে ফিরল রাগটা। রাগী সত্ত্বটা খুব করে চাইল এই দৈত্য দানবটাকে উঠিয়ে পানিতে ছুঁড়ে মারতে। একটা লোক কতটা অসভ্য হতে পারে তার ব্যাকরণ জানতে চাইলে এই লোকটাকে দেখা উচিত। মানে মুহূর্তেই এত রং কেউ কিভাবে বদলায়? গিরগিটিও এত জলদি রং বদলায় না যত জলদি এই অসহ্যকর লোকটা বদলায়। রাগে শরীর পুড়ে যাচ্ছে আদ্রিতার। রাগে আর কোনো কথাই বলতে ইচ্ছে হলো না তার। কিছু বললেও এই লোক সেটা নিয়ে উল্টো আরও অসভ্য কথা শোনাবে। তাই আদ্রিতা নিবিড়ের কাছ থেকে সরে গিয়ে নৌকার আরেক মাথায় গিয়ে অভিমান করে উল্টো করে বসে রইল। কথা না বলার পণ আবারও জারি রাখলো সে। নিবিড় সেপানে তাকিয়ে নিজ মনে কিঞ্চিত হাসল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরও নিবিড়ের কোনো কথা পেল না আদ্রিতা। এতে যেন তার অভিমানের পাল্লা আরও ভারী হলো।
স্থগিত কান্নাটা পুনরায় চালু হতে চাইল। তখনই হঠাৎ পেছন থেকে নিবিড় বলে উঠল, শুনেছি রাতে নাকি এই বিলের পানি থেকে জলের পেতনিরা উঠে আসে, উঠে এসে নৌকার মেয়েদের টেনে নিয়ে যায় নিজেদের পেতনির রাজ্যে। যাক, ভালোই হবে। অ্যাট লাস্ট তুই তোর আসল জনগোষ্ঠীর সাথে তো দেখা করতে পারবি। তুই নিশ্চয়ই অনেক খুশি হবি, তাই না? ভীত আদ্রিতার কলিজায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। লোকটা যে ইচ্ছে করে আদ্রিতাকে ভয় দেখানোর জন্য এমন ভুতুরে কাহিনী শোনালো তা ভালোই বুঝতে পারছে আদ্রিতা। তবুও ভয় নামক জলদস্যুটা ঠিকই আদ্রিতার সব সাহসের হত্যা করে দিল। পানির দিকে তাকাতেও এখন ভয় করছে তার। মনে হচ্ছে এই বুঝি লম্বা একটা হাত এসে ওকে টেনে নিয়ে চলে যাবে। ভয়ে কলিজা কিডনিতে ঢুকে যাওয়ার অবস্থা। ভয়ের জোরে আদ্রিতা নিজের রাগ অভিমান বজায় রাখতে পারল না। ভয়ের হাতে পরাজিত হয়ে আদ্রিতা ধীরে ধীরে পেছোতে লাগলো। পেছাতে পেছাতে একসময় উপলব্ধি করলো সে নিবিড়ের কাছে এসে পড়েছে। কাঁধে নিবিড়ের নিঃশ্বাসের ছোঁয়া পাচ্ছে। আবারও জমে গেল সে। মৃদু কম্পন সৃষ্টি হলো স্নায়ুকোষে। দুই হাত মুঠ করে বসে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই নিবিড়ের নাকের সাথে নাক লেগে গেল আদ্রিতার। নজর ঠেকল নিবিড়ের একাগ্র দৃষ্টিতে। ওই দৃষ্টির সামনে আদ্রিতার দৃষ্টি পরাজিত হয়ে গেল। সাথে সাথে নজর নামিয়ে ফেলল সে। নাকে নাক ঠেকে নিবিড়ের নিঃশ্বাস মিলল আদ্রিতার ভারী নিঃশ্বাসে। মৃদু কম্পন বুঝি এবার তার মাত্রা বাড়িয়ে আদ্রিতার জান কেড়ে নেওয়ার পণ করল। নিঃশ্বাস যেন তার যাত্রাপথ ভুলে গেল। আদ্রিতা অনুভব করল নিবিড়ের নিঃশ্বাস কেমন অশান্ত মনে হচ্ছে, যেন কত শত কালের পিয়াসী সে। আদ্রিতার হৃদ গুহে পীড়ন হলো খুব। এ পীড়া সইতে না পেরে চোখ বুজে ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো সে। কিছুক্ষণ পর হঠাৎ কানের কাছে ঠান্ডা পানির ফোঁটার স্পর্শ পেয়ে চকিত নজরে চোখ মেলে তাকালো আদ্রিতা। নিবিড় পানিতে হাত দিয়ে একটা শাপলা ফুলের কলি তুলে এনে আদ্রিতার কানে পরিয়ে দিল। কানের পিঠে ফুলের কলি গুজে দিয়ে গালে হাত রেখে মায়াবী সুরে বলল, মেয়ে, তুই প্রাণঘাতী বিষাক্ত বিষ, তোর দাবদাহে লৌহ মানবও পুরে শেষ। আদ্রিতার কাছে এখন নিবিড় হচ্ছে পৃথিবীর সবচেয়ে ষড়যন্ত্রকারী ব্যক্তি, যে আদ্রিতাকে মুহূর্তে জ্বালায় আবার মুহূর্তেই হিম শীতল করে জমিয়ে দেয়। আদ্রিতাকে কেমন খেলা খেলে সে! আদ্রিতা যে এই খেলায় বরাবরই নিজেকে পরাজিত পায়। পীড়া দেয় তাকে এই যাতনা, অনুভূতিগুলোকে ছন্ন ছাড়া অগোছালো করে দেয়। তখন আদ্রিতা নিজেকে গভীর অরণ্যে হারাতে বসে। নিবিড় আদ্রিতার কপালে পরম ভালোবাসার অধর ছুঁয়ে চুমু খেয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, এই কলির মতোই পবিত্র তুই, উন্মাদ ভ্রমরার নিজস্ব যতনে করা অরণ্যের একমাত্র কলি তুই। শুধুমাত্র তার ছোঁয়াতেই হবি কলি থেকে ফুল। আদ্রিতার কি হলো কে জানে, হঠাৎ যেন অন্য এক জগতে হারিয়ে গেল সে। দ্রবীভূত হয়ে ধীরে ধীরে মাথা নামিয়ে নিবিড়ের বুকে মাথা ঠেকালো সে। সেই পরিচিত সুবাসে নিঃশ্বাসে মুগ্ধতা ছড়ালো। কান পেতে শুনতে পেল নিবিড়ের হৃদস্পন্দনের সুরধ্বনি, যেটা এই মুহূর্তে যেন খুব বেশি দ্রুত বেগে পাচ্ছে, যেন চামড়ার আবরণ ভেদ করে বেরিয়ে আসবে এক্ষুনি। আদ্রিতা মাথাটা আরেকটু মিশিয়ে নিল নিবিড়ের হৃদস্পন্দনের কাছাকাছি। হঠাৎ অনুভব করলো নিবিড়ও আলতো হাতে আদ্রিতাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। ধীরে ধীরে আদ্রিতাকে বুকে নিয়েই নৌকার উপর আস্তে করে শুয়ে পড়ল নিবিড়। আদ্রিতাও নিবিড়ের উষ্ণতা পেয়ে চুপটি মেরে মিনি বিড়ালের মতো বুকে পড়ে রইল। এখন এই মুহূর্তে শুধুই প্রশান্তি যেন মন জুড়ে। কোনো বাক্যের এখন প্রয়োজন মনে হচ্ছে না। তবে মৌনতা ভেঙে হঠাৎ নিবিড় বলে উঠল, শোন, ওই জোবান টোবান থেকে দূরে থাকবি। একবারই বললাম, দ্বিতীয়বার বলার প্রয়োজন আসলে আমার মুখ নয়, অন্য অঙ্গ কথা বলবে, যা কারোর জন্যই শুভ হবে না। আশা করি বুঝতে পারছিস। নিবিড়ের কথায় আদ্রিতার ভ্রু কুঁচকে আসলো। হঠাৎ যেন সে সবকিছু ধীরে ধীরে ক্লিয়ার করতে পারলো। এ পর্যায়ে যেন সব বুঝতে পারলো। নিবিড়ের উপেক্ষা থেকে শুরু করে হঠাৎ এখানে আসা সবটাই যেন পানির মতো পরিষ্কার হতে লাগলো। জোভানের আচার আচরণ কথাবার্তায় আদ্রিতা একটুখানি আঁচ করতে পারছিল জোভানের মনে তাকে নিয়ে আকাঙ্ক্ষা আছে হয়তো। তবে নিবিড় ভাইয়ের কথায় সে এবার পুরোপুরি শিওর হয়ে গেল যে জোভান ওকে নিয়ে অন্যরকম ফিলিংস রাখে। এমনটা জানলে সে আগে থেকেই দূরত্ব বজায় রাখতো, আর না জনাব এত রুষ্ট হতো আমার উপর। কিন্তু আপাতত ওসব তিক্ত কথা ভাবতে চায় না আদ্রিতা। এই মুহূর্তটাকে নষ্ট হতে দেবে না। আদ্রিতা কি মনে করে হঠাৎ বলে উঠল, একটা গান গাবেন প্লিজ। ফট করে কথাটা বলেই চোখ মুখ বুজে নিজেকে রামধামক খাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত করে নিল। মনে মনে দোয়া চাইল, আর যা করুক, এখন আবার পানিতে ছুঁড়ে না মারে। কিন্তু আদ্রিতাকে আরও অবাক করে দিয়ে নিবিড় বলে উঠল, বাহ, নিজেকে মনে হয় সত্যি মহারানী ভেবে নিয়েছিস, আর আমাকে তোর দরবারের পার্সোনাল দাস। মহারানীর আকাঙ্ক্ষা বেড়েই চলেছে। চল ঠিক আছে, তুইও মনে রাখবি নিবিড় শাহরিয়ার কত মহৎ ব্যক্তি। তোর মতো পেত্নীর বাসনা পূরণ করার মতো মহান আমি।
এই মহানতের জন্য কোনো বাবা দিবি না কিন্তু। আমার শো অফ পছন্দ না। তবে হ্যাঁ, গান শোনার মাঝে কিন্তু একদম নড়াচড়া করে আমাকে ডিস্টার্ব করবি না। চুপচাপ থাকবে এভাবে। অতঃপর নিবিড় আদ্রিতাকে এক হাতে বুকে জড়িয়ে সুর ধরল। উঠছে মন, পড়ছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে। জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে না রাত। চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে, তোর সাথেই ফুরবে দিন আজ থেকে। পর্ব ৩০। ঝলমলে রোদের উকিঝুঁকির মাত্রা বাড়তেই ঘুমের লেশ ধীরে ধীরে কমে এলো আদ্রিতার। ধীরে ধীরে আঁখি পলক মেলে তাকালো সে। মুখে তার বৃষ্টি হাসির রেখা বিদ্যমান, মুখমণ্ডলে আবেশিত অনুভব। গতরাতের সেই মিষ্টি মুহূর্তের আবেশ যেন এখনও জড়িয়ে রেখেছে তাকে। নিঃশ্বাসে এখনও সেই সুবাস ভেসে বেড়াচ্ছে। আদ্রিতার যেন এই সকল হওয়াতে আফসোস হচ্ছে। সকাল হওয়া কি খুব জরুরি ছিল? আজকের সকালটা না এলেই তো পারতো। কি হতো সময়টা ওখানেই থেমে থাকলে? কিছুটা রাগ নিজের ওপরও হচ্ছে আদ্রিতার। গতরাতে নিবিড়ের বুকের উষ্ণ আলিঙ্গনে সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। তাই তো কখন আবার রুমে দিয়ে গেছে তাও ভালো করে মনে নেই। সব যেন স্বপ্নের মতো ঘটেছে। নিভৃতে নির্জনে এসে প্রণয় কাব্য লিখে আবার নীরবে চলে গেছে। আদ্রিতার মনের সুখ পায়রাগুলো ডানা মেলে উঠছে। মন নেচে উঠেছে সুরের ধ্বনিতে। প্রেম প্রেম অনুভূতিতে ভাসছে সে। মনে আবারও সেই গান বাজছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আদ্রিতার এই প্রেম প্রেম আবেশের উপর নুন মরিচের গুঁড়ো ছিটিতে তার ভাই বোনের অসভ্য জনগোষ্ঠী এসে হামলে পড়ল তার বিছানায়। তার পুরো বিছানা দখল করে নিয়ে আলোচনায় বসে পড়ল তারা। যে আলোচনার না মাথা আছে না মগজ। আদ্রিতার প্রেম প্রেম ফিলিংসের বোরহানি বানিয়ে দিল পুরো। আদ্রিতার মাঝে মাঝে মনে হয় তার এই ভাই বোনের জনগোষ্ঠী মাঝে সভ্যতার বড্ড অভাব। এদের জন্য একটা সভ্যতার টিচার রাখা দরকার। আদ্রিতার ভাবনা সম্পূর্ণ হওয়ার আগেই সানভি তাকে ঠেলা দিয়ে বলল, এই অরো, কি মরা গরুর মতো শুয়ে আছিস? আজ ফাইজা আপু শ্বশুরবাড়ি বউ ভাতে যাবি না? আমি কোন ড্রেস পরবো বুঝতেই পারছি না। একটু হেল্প কর না। আদ্রিতা ব্যঙ্গাত্মক হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। বউ ভাতে তো সবাই এটাই জানার জন্য বসে আছে যে জনাবা সানভিজি আজ কি পরবে। তো ড্রেস আপ দেখার জন্য ফাইজা আপুর দাদা শ্বশুরের ভূতও আজ কবর থেকে উঠে বেরিয়ে আসবে। তো ড্রেস আপ না দেখলে আজ বউ ভাতি হবে না। বউ রুটি বউ নুডলস হবে, তবুও বউ ভাত হবে না। বউ ভাত করতে দুলাভাইকে আরেকটা বিয়ে করতে হবে। আদ্রিতা যদিও ব্যঙ্গ করে বলল, তবে সানভি তার বয়ানকে নিজের প্রশংসা হিসেবে নিয়ে গর্বে গদগদ হয়ে বলল, হ্যাঁ তা যা বলেছিস। এখন আমি জন্ম থেকে এত সুন্দর, এতে আমার কি দোষ বল? তাসান মাঝ থেকে বলে উঠল, দিস ইজ নট ফেয়ার অরি। আমার পছন্দের কিছুই তো রাখলি না। এসব রুটি নুডলস কোনো খাওয়ার জিনিস হলো? আরে, করতে হলে বউ বিরিয়ানি বউ কাচ্চি কর, তাহলে একটা কথা হলো। তানহা বলে উঠল, না না, এসব বিরিয়ানি কাচ্চি স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। ইউ শুড ইট হেলদি ফুড। তাসান তিরস্কারের সুর বলল, আইসে আমার স্বাস্থ্যমন্ত্রী, তোর জনস্বাস্থ্যের কল্যাণ সংস্থার সদস্য করার জন্য বলির পাঠা হিসেবে কি আমাদেরই পেয়েছিস? যা স্যার, দূরে গিয়ে মর। এমনিতেই আমার রুচি নেই। কাল বিয়েতে মাত্র 5 প্লেট বিরিয়ানি, 10 গ্লাস বোরহানি আর 2 প্লেট দই খেয়েছি। এটা কি খাবারের মধ্যে পড়ে বল? এই সামান্য খাবার খেয়ে কিভাবে বেঁচে থাকবো আমি? আদিতা সহমর্মিতার ভঙ্গিতে বলল, হ্যাঁ তাই তো। আপনার মতো এত কম খাওয়া লোক কোথায় পাওয়া যায় আজকাল? আজ আপনার মতো মহৎপ্রাণ ব্যক্তি নিজের খাবার কম খাচ্ছেন বলেই অন্য ব্যক্তির পেটে আহার যাচ্ছে। আপনি কম না খেলে দুনিয়া কবেই গায়েব হয়ে যেত। তাহসান গর্বিত ভঙ্গিতে বলল, আরে আরে, এত তারিফের কি দরকার? আমি আবার নিজের মহত্বের শো অফ করি না। এত মহৎ কাজ করেও কখনো অহংকার করিনি। বাহ ভাইয়া, আপনারা দুই ভাই বোনকেই নিজ নিজ প্রতিভার জন্য এক ড্রাম ভর্তি অস্কার দেওয়া উচিত। তানহা বলে উঠল, আরে এসব ছাড়, জলদি উঠ, মা ডাকছে সবাইকে, সকাল সকাল রেডি হতে বলেছে। আজ আমরা কিসে করে যাব জানিস? কিসে করে? আজ আমরা স্যালোর নৌকায় যাব। সেটা আবার কি? আরে মোটর চালিত নৌকা। আদিতা উঁচায় লাফিয়ে উঠে বলল, সত্যি? ওয়াও! হ্যাঁ সত্যি। প্রথমে অবশ্য গাড়িতেই যাওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া বলল আমরা গ্রামীণ লোকদের মতোই স্যালোর নৌকায় যাব। শহরের ব্যক্তিদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্সও হবে। পরে সেটাই করার সিদ্ধান্ত হয়েছে। 5টা স্যালোর নৌকা ভাড়া করা হয়েছে। ইয়ে, কি মজা! কত মজা হবে! হ্যাঁ মজা তো হবেই। এখন তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে রেডি হ। দুপুরের ভেতরেই সবাইকে রেডি হয়ে নদীর ঘাটে পৌঁছতে হবে। আরে আমি 3 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে আসছি। সানভি অবাক হয়ে বলল,
3 সেকেন্ডে রেডি হয়ে যায় বুঝি? আমার তো 3 দিন আগে থেকে শুরু করলেও শুধু চোখটাই সাজানো হয়। আদ্রিতা বিড়বিড় করে বলল, সবাই তো আর তোর মতো এক্সট্রা অর্ডিনারি এলিয়েন না। জোহরের পরপরই সবাই রেডি হয়ে নদীর ঘাটে এলো, যেখানে 5টা সেলের নৌকা এক লাইন করে ভিড়ানো আছে। নৌকার উপর শামিয়ানা টানিয়ে ছাউনির মতো করে দেওয়া হয়েছে, রঙিন কাগজে সজ্জিত সব নৌকা। একটাতে বড় বড় মিউজিক সিস্টেমও রাখা হয়েছে। এসব দেখে খুবই এক্সাইটেড আদ্রিতা। নৌকায় পিকনিক করার মতো ফিল হচ্ছে তার। লঞ্চের চাইতে এমন খোলা নৌকার জার্নির মজাই আলাদা। আর বিয়ের অনুষ্ঠান হলে তো মজার আরও 4 গুণ বেড়ে যায়। আদ্রিতা উত্তেজনায় ফুলে উঠেছে। নৌকায় ওঠার জন্য আঁকুপাকু করছে সে, কিন্তু নৌকা অনেকটা উঁচু, তাই একা উঠতে একটু ভয়ও হচ্ছে তার। তাই আগে অন্যদের ওঠার অপেক্ষা করছে, যাতে কেউ ওর হাত ধরে তুলতে পারে। নদীর ঘাটে গ্রামের লোকজন গোসল করছে। তারা সবাই ওদের দিকে উৎসুক নজরে তাকিয়ে আছে। নদীতে কয়েকটা মেয়েও গোসল করছে। তারা সবাই ওদের দিকেই তাকিয়ে মিটিমিটি হাসছে। তা দেখে কিনারে দাঁড়িয়ে থাকা তাসান বাঁকা হেসে বলে উঠল, বুঝলি অপু, বেশি হ্যান্ডসাম হয়েও মুশকিলে পড়ে গেছি। দেখ না, মায়াগুলো কেমনে তাকায় আছে, মনে হচ্ছে এক্ষুনি আমাকে পানি নিচে টেনে নিয়ে পানি খোলা করবে। আমার এত রূপ কোথায় লুকিয়ে রাখি আমি বলতো? অপরাহ্ন বলে উঠল, এই ভবের কলাঙ্কি, হুদাই তাল কাছে উঠিস না, নাম্যায় নিচে। একবার পেছনে তাকা। মেয়েগুলোর ব্যাকুলতার কারণ তুই না, অন্য কারোর রূপে ঘায়েল হচ্ছে তারা। অপরাহ্নের কথায় তাসান আর বাকিদের মতো আদ্রিতাও পেছনে ফিরে তাকালো। মেয়েগুলোর দৃষ্টি আকর্ষণকারী আর কেউ নয়, স্বয়ং নিবিড়, যে এ মুহূর্তে আকাশি কালারের শার্টের উপর নেভি ব্লু কালারের হাতাকাটা কোট আর নেভি ব্লু প্যান্ট পরে এদিকে আসছে। ফয়সালের সাথে কি যেন কথা বলতে বলতে আসছেন উনি। তাকে দেখে আদ্রিতা নিজেও বুঝি ওই মেয়েগুলোর কাতারে সামিল হয়ে গেল। গোপন দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। লোকটার উপর মেয়েদের নজর পড়তে পড়তে একদিন গায়েবী হয়ে যাবে নির্ঘাত। তবে নিবিড়ের কোটে আদ্রিতার কেনা ব্রুজটা লাগানো দেখে অনেকটাই অবাক হলো সে। এটা ওনার কাছে কখন গেল? তারপর ভাবলো, হয়তো সেদিন ওনার ঘরেই ফেলে এসেছিলাম। যেভাবেই হোক, এটা যে সে ব্যবহার করেছে তাতেই ভালো লাগছে আদ্রিতার। সবাই এবার নৌকায় ওঠা শুরু করলো। ইয়াংস্টাররা সব মিউজিক সিস্টেমওয়ালা নৌকায় উঠবে, বাকিরা অন্য নৌকায়। আদ্রিতা নৌকায় ওঠার জন্য কাছে আসতেই উপর থেকে জোভান হাত বাড়িয়ে দিল। আদ্রিতা বিভ্রান্তিতে পড়ে গেল। আর চোখে তাকিয়ে দেখলো তার থেকে কিছুটা দূরে নিবিড় ফিরোজের সাথে কথা বলছে। তবে তার একটা সত্তা যে সর্বক্ষণ আদ্রিতার উপরেই থাকে তা একটু হলেও বুঝে গেছে আদ্রিতা। সে দ্রুত কদম পিছিয়ে নিয়ে অজুহাত দেখিয়ে বলল, আরে হ্যাঁ, আমি এখন উঠবো না, সোনা মায়ের কাছে আরেকটু কথা আছে, তারপর উঠবো। আপনি গিয়ে বসুন না। জোভান বলল, আচ্ছা, কথা বলে আসো, আমি অপেক্ষা করছি তোমার। আদ্রিতা বিরক্ত মনে সরে এলো। জোভানের উপর রাগ হচ্ছে তার। কেন অপেক্ষা করতে হবে? সে ছাড়া কি আর কেউ নেই আদ্রিতার? লোকটা না সরা পর্যন্ত আদ্রিতা উঠতেও পারছে না। অন্যদিকে এসে দাঁড়িয়ে রইল সে। নিবিড়ের সাথে কথা বলা শেষে ফিরোজ ইয়াংস্টারদের নৌকার সামনে এসে জোভানের উদ্দেশ্যে বলল, জোভান, তিনি অনেক কান্না করছে, সে তোমার কোলে যাবে বলে জিদ করছে। গিয়ে একটু দেখো না ভাই। এই নৌকায় লাউড মিউজিক বাজবে, বাচ্চাদের থাকা ঠিক হবে না। তুমি একটু ওই নৌকায় গিয়ে ওর কাছে বসবে প্লিজ। জোভান বেচারা যেন আবারও মাইনকার চিপায় পড়ে গেল। দুলাভাইয়ের কথা রাখতে অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক হেসে বলল, ঠিক আছে দুলাভাই, আমি যাচ্ছি। জোভান নেমে গেল নৌকা থেকে। তখনই নিবিড় এগিয়ে এসে আদ্রিতার হাত ধরে বলল, চল, বলেই নৌকার দিকে নিয়ে যেতে লাগলো। জোভানের এভাবে হঠাৎ অন্য নৌকায় যাওয়ার পেছনে যে নিবিড়ের কুটিল ষড়যন্ত্রের হাত সহ পুরো বডি আছে তা যেন খুব করেই বুঝতে পারলো আদ্রিতা। নিবিড় হাত ধরে আদ্রিতাকে নৌকায় উঠিয়ে দিয়ে নিজে উঠল। নৌকার মাঝে পাটি বিছানো হয়েছে বসার জন্য। নিবিড় পাটির উপর বসে মৃদু গলা কাকড়ে দিল। আদ্রিতা যেন তার ইশারা বুঝতে পারলো এবং তার ইশারা অনুযায়ী আদ্রিতা নিবিড়ের পাশেই গিয়ে বসলো। বাকিরাও একে একে সবাই যার যার মতো স্থান গ্রহণ করে বসে পড়ল। তানহা বসতেই একটু পরে তার পাশে অপরাহ্নকে বসতে দেখল সে। তা দেখে তার বুকের দুরু দুরু ভাব আবার শুরু হয়ে গেল। আজকাল এই লোকটা আশপাশ থাকলেই তার এমন হয়। তবে তানহা এটাও অনুভব করছে যে লোকটার আবহ তাকে এক ধরনের ভালো লাগাও দেয়। যে ভালো লাগার অনুভূতি তানহার জন্য নতুন। যে অনুভূতিতে জড়াতে তানহার অনেক ভয় হয়, অনেক ভয়। নৌকা স্টার্ট হতেই শোষো করে পানির উপর দিয়ে চলতে শুরু করলো। সেই সাথে শোষো বাতাসও লাগা শুরু হলো। ধীরে ধীরে মাস্তি শুরু হয়ে গেল ফুল দামে। মিউজিক প্লেয়ারে ফুল ভলিউমে গান বাজনা শুরু হয়ে গেল। নৌকার উপরেই নাচ গান করতে লাগলো সবাই। সবাই মিলে ঠেলে তাসানকে নাচতে পাঠালো। তাসান মাঝখানে এসে মমতাজের গান ফোলাতো নয় একখান আগুনের গোলারে গানটাতে উড়া ধুরা এলোপাতারি নেচে নাচের মা বইন করতে লাগলো। তার বিশ্ব কুখ্যাত নৃত্য প্রদর্শনী দেখে নৌকার দর্শক মণ্ডলী হাসতে হাসতে লুটোপুটি। নদীর দুই ধারের মানুষও তাদের কাণ্ড দেখল। হাসি, আনন্দ আর উল্লাসের মধ্যেই ওরা ফাইজার শ্বশুর বাড়ি এসে পৌঁছালো। তারপর এলো খাবার দাবারের পালা। খেতে বসতে গেলেই
তাহসান সেই লুট করা গুন্ডে মেয়ে তাসলিমাকে দেখতে পেল। বাঁকা হাসি ঝুলিয়ে এগিয়ে এলো তার কাছে, তার পাশে বসে বলল, হাই বেবি, আমাকে নিশ্চয়ই অনেক মিস করছিলে। ওয়েল, আমি ব্যক্তিটাই এমন, কেউ চাইলেও ভুলতে পারে না, বিশেষ করে মেয়েরা। তাসলিমা তাচ্ছিল্যের সুরে বলল, ও প্লিজ, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আপনাকে মিস করব। দুনিয়াতে আপনি শেষ ছেলে হলেও কখনো আপনাকে মনে করব না। আরে এত ভাও খাচ্ছ কেন? নিজেকে কি ব্রয়লার মুরগি ভাবো নাকি? হোয়াট? আরে হোয়াইট ব্ল্যাক ছাড়ো। আচ্ছা, একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? কি? দুজন লোক রাস্তা দিয়ে হাঁটছিল। একজনের নাম আই লাভ ইউ, আরেকজনের নাম আই লাভ ইউ টু। হাঁটতে হাঁটতে আই লাভ ইউ টু গর্তের মধ্যে পড়ে গেল। তাহলে ওখানে থাকলো কি? তাহসানের ট্রিক বুঝতে না পেরে তাসলিমা ফটাফট জবাব দিয়ে দিল, আই লাভ ইউ। তাহসান খুশিতে গদগদ সুরে বলল, আরে আরে কি করছো? এভাবে সবার সামনে বলতে হয় নাকি? বুঝতে পারছি তুমি আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছ। চিন্তা করো না, আমি তোমাকে অবজ্ঞা করব না। তোমাকে আমি এখন এই মুহূর্তে সজ্ঞানে গ্রহণ করিলাম। আজ থেকে তুমি আমার জান, প্রাণ, কলিজা, ফোপড়া সব। চলো এখন বাচ্চার প্ল্যান করি। তাসলিমা বিরক্তিতে দাঁত কিরমির করে বলল, ইউ আর এ ম্যাড, টোটালি ম্যাড। শুধু তোমার প্রেমে পাগল প্রিয়া। তাসলিমা আর না পেরে উঠে বিরক্ত হয়ে চলে গেল। আবারও হাসলো তাসির। তানহার প্রচুর ঝাল লাগছে। আজকের খাবারে অনেক বেশি ঝাল ছিল। তানহা বেশি ঝাল সহ্য করতে পারে না, শ্বাস টেনে আসে তার। এখনও তেমনই হচ্ছে। আজ যদিও ইনহেলার সাথে এনেছে, তাতে শ্বাস প্রশ্বাস কিছুটা ঠিক হলেও ঝালে ওর চোখ, নাক, ঠোঁট সব লাল হয়ে গেছে। মিষ্টি জাতীয় কিছু খেতে পারলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু এখানে শুধু দই আছে। তানহা আবার দই খেতে পারে না। দই খেলে তার বদহজম হয়, তাই ছোট থেকেই সে দই খায় না। বাড়ির ভেতরে হয়তো মিষ্টি আছে, কিন্তু সেটা চাইলেও তানহার ভীষণ লজ্জা করছে। আজ ওর মাও আসেনি, আর ফাইজা আপু তো বধূ বেশে বসে আছে, তাকেও বলতে পারছে না। এদিকে ঝালে করুণ অবস্থা তার, চোখে পানি চলে এসেছে। ভিড় থেকে বেরিয়ে একটু নিরিবিলি জায়গায় এসে হাঁটছে আর বারবার পানি খাচ্ছে, তবুও কাজ হচ্ছে না। কিছুক্ষণ পর হঠাৎ তার সামনে কেউ মিষ্টির প্লেট এগিয়ে দিল। তানহা একটু চকিত নজরে তাকিয়ে দেখল অপরাহ্ন প্লেট হাতে দাঁড়িয়ে। তানহা হালকা বিস্ফোরিত চোখে একবার প্লেট আরেকবার অপরাহ্নের দিকে তাকালো। অপরাহ্ন স্মিত হেসে বলল, আরে ওই হয়েছে কি, আসলে আমার না অনেক মিষ্টি খেতে ইচ্ছে করছিল। আমি আবার খুব মিষ্টিখোর, তাই লোভ সামলাতে পারিনি। প্লেট ভর্তি মিষ্টি নিয়ে চলে এসেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমি একা একা খেয়ে বোর হয়ে গেছি। কেউ একটু আমার খাওয়ার কোম্পানি দিলে খুশি হতাম। তুমি একটু কোম্পানি দেবে প্লিজ? অপরাহ্নের কথায় তানহার চাউনি যেন আরও তীক্ষ্ণ হলো। সে মুখমণ্ডল দৃঢ় স্থির করে বলল, আপনি ডাক্তার অনেক ভালো হলেও মিথ্যে কথা বলে একেবারেই বাজে। আপনি এসব আমার জন্যই চেয়ে নিয়ে এসেছেন, তাই না? কিন্তু কেন? আর আপনি কিভাবে জানলেন আমার এখন মিষ্টির প্রয়োজন? অপরাহ্ন ফিচিল হেসে মাথা চুলকে বলল, আসলে তখন খাবার সময় খেয়াল করেছিলাম তোমার ঝাল লাগেছে। এই কারণে তুমি খাবার রেখেই উঠে এসেছিলে, তাই আর কি। দেখো, রাগ করো না প্লিজ। নতুন দুলাভাইকে তার বউয়ের কাছ থেকে টেনে তুলে তাকে বলিয়ে মিষ্টি নিয়ে এসেছি। আমার জন্য না হলেও বেচারা দুলাভাইয়ের স্যাক্রিফাইসের জন্য হলেও খাও প্লিজ। নতুন বর হয়ে 5 মিনিট বউ থেকে দূরে থেকেছে, তার এত বড় আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া কি ঠিক হবে বলো? তানহার ভীষণ হাসি পেল। অন্যদিকে মুখ ঘুরিয়ে মুখ টিপে খানিক হাসল সে। তারপর আবার স্বাভাবিক মুখ করে বলল, এসবের কোনো দরকার ছিল না। দুলাভাইয়ের এত বড় আত্মত্যাগের বোঝা নিয়ে বেঁচে থাকবো কিভাবে আমি? যাই হোক, এত কষ্ট করে এনেছেন যখন, না বলি কিভাবে? দিন। অপরাহ্ন খুশি হয়ে একটা চেয়ার টেনে তানহাকে বসতে দিল, আর সামনেরটাতে নিজে বসে মিষ্টির প্লেট এগিয়ে ধরলে তানহা মিষ্টি একটা নিয়ে খেয়ে নিল। ঝাল কিছুটা কমলো তখন। আরও একটা হাতে নিয়ে বলল, আত্মত্যাগের প্রতিদান দেওয়ার ভাগ কিছুটা আপনিও নিন। এতগুলো আমি 3 জনমেও খেয়ে শেষ করতে পারবো না। অপরাহ্ন মুচকি এসে বলল, আরে আমি তো তোমার বলার অপেক্ষায় ছিলাম, দেখো কিভাবে প্রতিদান দেই। বলেই অপরাহ্ন একটা মিষ্টি হাতে নিয়ে তানহার মিষ্টির সাথে টোকা দিয়ে চিয়ার্স বলে খাওয়া শুরু করলো। মুচকি হাসলো তানহা। তার এই হাসিমাখা মায়াবী মুখটা আবারও প্রতিহত করলো অপরাহ্নের হৃদকুঞ্জকে। আদ্রিতা তিন্নির পিছে পিছে দৌড়াচ্ছে। জুহি ফাইজার লাগেজ গোছাতে গেছে। ফাইজা আর তার বরকে সাথে নিয়ে যাবে আজ, সে কারণে তাই তিন্নিকে আদ্রিতার কাছে দিয়ে গেছে। দশমীটা তখন থেকে তাকে নিজের পেছনে ছোটাচ্ছে। আদ্রিতা হয়রান হয়ে গেছে প্রায়। চড়তে চড়তে প্যান্ডেলের বাইরের দিকে চলে এসেছে ওরা, যেখানে আম কাঁঠালের গাছের মাঝে মানুষের বসার জন্য বাঁশের মাচা করা আছে। সেখানে দুজন লোক বসা আছে, দেখে বোঝা যাচ্ছে নিপির আর অপরাহ্ন বসা। কোল্ড ড্রিঙ্কসের ক্যান হাতে নিয়ে খেতে খেতে দুই বন্ধু কথা বলছে। তিন্নি ততক্ষণে দৌড়ে আবার প্যান্ডেলের ভেতর ঢুকে গেছে।
আদ্রিতাও ফিরে আসতে নিলেই হঠাৎ কিছু কথা কানে আসতেই পা থেমে গেল তার। অপরাহ্ন বলছে, আন্টি তোকে সেদিন না পাঠালে কি তুই আদৌ যেতিস? তোর কারণেই সেদিন আদ্রিতার ভয় পেয়ে জ্বর উঠে গিয়েছিল। এই কারণেই তো আন্টি তোকে কি মারটা এনে দিল, আবার বিদেশেও পাঠিয়ে দিল। দাদুন অসুস্থ অবস্থায় তোকে দেখতে না চাইলে তো হয়তো এখনো ফিরতি না তুই। আন্টির কথা অনুযায়ী তোকে আরও কয়েক বছর পর ফিরতে হতো। অন্তত অরির গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে তো বোধ হয় আসতে বলতো না। তোর কি আন্টির উপর রাগ হতো এসব নিয়ে? নিবিড় প্রত্যুত্তরে বলল, আরে না, মায়ের উপর রাগ হয় নাকি? আমি জানি মা যা করেছে তার সন্তানের ভালোর জন্যই করেছে। হ্যাঁ, প্রথম প্রথম একটু রাগ হয়েছিল, কারণ তখন ছোট ছিলাম। তবে সময়ের সাথে বুঝতে পেরেছি আমি। আর তাছাড়া আমি শুধু মায়ের কথার জন্যও যাইনি। আমি না চাইলে মা কখনো আমাকে পাঠাতে পারতো না। মানে? মানে আমি নিজের ইচ্ছেতেই গিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম আমি এখন অরের থেকে দূরে না থাকলে নিজেকে ঠিক রাখতে পারবো না। অরি তো ছোট, কিন্তু আমি তো নব তরুণ ছিলাম তখন। অরির বাড়তি বয়সের সাথে আমার নিজের মাঝেও কিছু পরিবর্তন ঘটছিল, যা আমাদের জন্য ভয়ঙ্কর কিছু হওয়ার ভয় হয়ে দাঁড়াচ্ছিল, বিশেষ করে অরির জন্য। আর এ কারণেই আমি তখন মায়ের কথা মেনে চলে গিয়েছিলাম। অপরাহ্ন দুষ্ট সুরে বলল, তো এখন বুঝি আর ভয় নেই? নাকি বিদেশ গিয়ে জেন্ডার পরিবর্তন করে ফেলেছিস? ওসব দেশে তো আবার এসব পপুলার। বলেই অপরাহ্ন হাসল। নিবিড় কিছু প্রত্যুত্তরে বলবে তার আগে আদ্রিতা চলে এলো ওখান থেকে। হঠাৎ তার মন কেমন বিষণ্ণ হয়ে গেল। আসলে এটা বিষণ্ণ নাকি অন্য কিছু তা বুঝতে পারছে না আদ্রিতা। শুধু বুঝতে পারছে তার হঠাৎ কান্না পাচ্ছে, ভীষণ কান্না। বুকের কোণে ব্যথার অনুভব হচ্ছে। আদ্রিতা দূর থেকে দেখল তিন্নি তানহার কোলে আছে। সে আর সেদিকে গেল না। তার এখন নির্জনতা প্রয়োজন। আনমনা হয়ে হাঁটতে হাঁটতে ফাইজার শ্বশুর বাড়ির পুকুর পাড়ের দিকটায় চলে এলো সে। বিয়ে বাড়ি হওয়ায় সব জায়গাতেই লাইটিংয়ের আলো আছে। আদ্রিতা আস্তে করে গিয়ে ঘাটবাঁধা পুকুরের সিমেন্টের বেঞ্চের উপর বসে পড়ল। তার মনের মাঝে নানান অনুভূতির জোরালো আওয়াজে ভারী হয়ে উঠেছে হৃদয়। যে অভিমান কত বছর ধরে মনের মাঝে পুষে রেখেছিল, তার অবস্থান আদৌ সঠিক কিনা তা বুঝতে কষ্ট হচ্ছে তার। নিজেকে অভিমানী করবে নাকি অপরাধী তাও জানা নেই তার। শুধু জানে তার পীড়ন ওই রুক্ষতার আড়ালে লুকিয়ে রাখা মানবটার সামনে কেবলই হাস্যবস্তু। আদ্রিতা কি কখনো পারবে তার এক বিন্দুও সমতা করতে? এসব ভাবনার মাঝে কখন দু চোখ ভরে এলো তা টের পেল না। একসময় তা গাল বেয়ে গড়িয়েও পড়ল। এভাবে কত সময় বসেছিল আদ্রিতার নিজেরও খেয়াল নেই। খেয়াল এলো পেছন থেকে পরিচিত সেই মানবের ডাকে, যে অস্থির উদ্বেগী কণ্ঠে ডাকলো আদ্রিতাকে, পুতুল। তার কণ্ঠ পেয়ে পেছনে ফিরে তাকালো আদ্রিতা। ওই তো সেই মানব যার চোখে মুখে এই মুহূর্তে স্পষ্ট চিন্তা আর ভয়ের ছাপ বিদ্যমান। যেন কত শত ঘাবড়ে গেছে সে কোনো কারণে। আদ্রিতা আনমোনার চোখে এক নজরে তার দিকে তাকিয়ে রইল। নিবিড় দ্রুত বেগে তেড়ে এলো আদ্রিতার কাছে, হাত ধরে টেনে তুলল। অগ্নিচোখের চাহনি নিক্ষেপ করে তার দিকে চর উঠাতে গিয়ে আবার হাত মুঠো করে চোখ বুজে নিজেকে হয়তো সামলে নিল। আদ্রিতা আগের মতোই শুধু এক ধ্যানে তাকিয়ে রইল নিবিড়ের দিকে, যেন নতুন করে দেখছে আজ তাকে, চোখের শিরায় শিরায় সামিল করে নিতে চাচ্ছে তাকে। নিবিড় চোখ খুলে দুই হাতে আদ্রিতার দুই বাহু চেপে ধরে চোয়াল শক্ত করে তার সেই সুপরিচিত রাগী সুরে বলল, এই ইডিয়ট, এখানে কি করছিস তুই? জানিস কখন থেকে খুঁজছে সবাই তোকে? সবাই যাওয়ার জন্য বের হয়েছে, অথচ ম্যাডামের খবর নেই। এখানে কি তোর পেতনি জনগোষ্ঠীর সাথে মজলিসে বসেছিলি? মন তো চাচ্ছে এই পুকুরের পানিতে ছুঁড়ে রেখে যাই তোকে, তারপর এই পেতনি জনগোষ্ঠীর সাথেই থেকে যাস। মানে আমাকে জ্বালানোর জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করিস, তাই না? আমাকে অশান্তিতে রাখার কসম খেয়েছিস তুই। আর কত যা। নিবিড়ের বাকি কথা পূরণ হওয়ার আগে হঠাৎ আদ্রিতা নিবিড়ের বুকে মাথা এলিয়ে দিয়ে জড়িয়ে ধরল নিবিড়কে। মুহূর্তেই নিবিড়ের কথা বন্ধ হয়ে গেল। আদ্রিতা টের পেল নিবিড়ের শরীরের হঠাৎ থমকিত হলো। অনুভব করলো তার হৃদস্পন্দনের অস্বাভাবিকতা, যা এই মুহূর্তে খুব বেশি দ্রুত চলছে যেন। আদ্রিতা আরও একটু মিশে গিয়ে হালকা কাঁদো কাঁদো গলায় বলে উঠল, জ্বালাবো আমি, অনেক জ্বালাবো, তবুও সব সইতে হবে আপনার। আমাকে রেখে যেতে পারবেন না, কখনো না। আদ্রিতা অনুভব করলো নিবিড়ের অশান্ত মনোভাবটা আচমকা একেবারে শান্ত নদীর মতো হয়ে গেল যেন। এবারে নিবিড়ও দুই হাতে আদ্রিতাকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে নিয়ে শান্ত সুরে বলল, তুই আসলেই একটা চরম লেভেলের ধান্দাবাজ। আমার মতো মাসুম ছেলেটাকে কিভাবে নিজের জ্বালানোর খোরাক বানাচ্ছিস? আদ্রিতা রাগল না, বরং মুচকি হাসল। সে জানে এই লোকটার সব রুক্ষতার মাঝে কমনীয়তার অধিকারী একমাত্র আদ্রিতা।
শুনলেন মেহরুমা নূরের লেখা নিবেদিতা কাহান গল্প থেকে পর্ব 27, 28, 29, 30। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।